নির্দিষ্ট সংখ্যাটা যদি পার হয় তাহলে পার্টনারশিপ রেজিস্ট্রেশন করা যাবে না, করতে হবে কোম্পানি। ক্লিয়ার? এবার ক্লিয়ার? পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে আমার একটা কোশ্চেন আছে স্যার। জি, পাবলিক লিমিটেড কোম্পানি স্যার কি হয়েছে নন লিস্টেড হতে পারে? কোনো পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু লিস্টেড না? ইয়েস, এই জন্যই প্রথমে বলেছি স্যার। কি নাম যেন স্যার আপনার? আমার নাম শাকিল খান। শাকিল, থ্যাংক ইউ সো মাচ। শুরুতে এই কথা যে যখন আমরা শুরু করেছি তখন বলেছিলাম যে অল দ্য পাবলিক লিমিটেড কোম্পানি, এই পাবলিক লিস্টেড কোম্পানি আর পাবলিক লিমিটেড কোম্পানি, বাট all the public limited companies are not public limited company. Clear? Public listed না হইয়াও পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারবে। শাকিল খান, ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ। আপনার উত্তর পেয়েছেন? শাকিল খান স্যার এখানে লিস্টেড হলে তো স্যার বিএসসির আন্ডার লিস্টেড হয়, আর যদি লিস্টেড না হয় তাহলে তো এমনিতেই পাবলিক লিমিটেড হওয়া যায় আর জিএসসির আন্ডারে আমরা ফাইল করে। ইয়েস ইয়েস, আর জিএসসিতে রেজিস্ট্রেশন হবে পাবলিক লিমিটেড কোম্পানি। বাট লিস্টেড হইতে হলে স্যার বিএসসির আন্ডারে লিস্টেড হইতে হয়, তাই তো? অবশ্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অ্যাপ্রুভাল নিতে হবে থ্রু আইপিও রুলস 2015। শাকিল খান, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার সকল পাবলিক লিমিটেড কোম্পানির শেষে কি পিএলসি লেখা বাধ্যতামূলক হবে? ভেরি গুড, গুড কোশ্চেন। ইয়েস, এটা হচ্ছে 11 ক সেকশন 11 ক। এটা হচ্ছে 26 নভেম্বরে যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে 11 ক একটা সেকশন ইনসার্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় নামের শেষে লিখবে লিমিটেড, যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় নামের শেষে লিখবে পিএলসি, যদি 1% কোম্পানি হয় নামের শেষে লিখবে ওপিসি। ক্লিয়ার? কে প্রশ্নটা কে করেছিলেন? শিওর। সেকশন 11 ক, রেফারেন্স টু দ্য সাবজেক্ট সেকশন 11 ক। প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের শেষে লিখবে লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানির নামের শেষে লিখবে পিএলসি, অ্যান্ড 1% কোম্পানির নামের শেষে লিখবে ওপিসি। রেফারেন্স কি? সেকশন 11 ক। আরাফাত আলী, স্যার আমি জানতে চাইছিলাম যে যেটা পাবলিক লিমিটেড কোম্পানি বা ট্রেড হচ্ছে না মার্কেটে, ওইটার শেষে কি পিএলসি লাগবে? 11 ক, আমরা 11 ক যখন করলাম এখনই আলোচনা করে নিলাম। 11 শেয়ার মার্কেট ট্রেড হোক বা না হোক আমার পিএলসি লেখা লাগবে। হ্যাঁ, পাবলিক লিমিটেড কোম্পানি মানেই পিএলসি লিখতে হবে। ক্লিয়ার? প্রশান্ত? স্যার জি, ওকে। আমরা সেকশন 4 থেকে ক্লিয়ার? সেকশন 4 থেকে আপনার জন্য কোনো প্রশ্ন আসবে না, 2 থেকে কোনো প্রশ্ন আসবে না, কিন্তু আসতে কতক্ষণ আমরা তো জানি না কোথা থেকে প্রশ্ন আসবে, জানি কি? আরাফাত আলী, না আমরা জানি না। সো আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো জেনে রাখতে হবে। কেন জেনে রাখতে হবে? কারণ আমি এত পড়া আমি আইন পড়ে ছোট ছোট বিষয়গুলো খুঁজে খুঁজে বের করে আমি এগুলো নলেজে নিব, সেই সময়টা আমরা পাবো না। বুঝাইতে পারলাম? জি। সো আমরা আলোচনা করে নিলাম। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে শুরুতেই স্যার যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে শিডিউল 1টা আমরা 5 বার পড়ব। কি পড়ব 5 বার? শিডিউল 1 এই পর্যন্ত 2, 3 বার 4 বার অলরেডি রিপিট করে ফেলেছে। আশা করি এই 3-4 বার বলার কারণে আপনারা নিশ্চয়ই এর গুরুত্বটা বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার। জি, থ্যাংক ইউ। এইটা আমরা কেন পড়ব? শিডিউল 1টা পড়তেই হবে, কারণ প্রত্যেকটা কোম্পানির 2টা বই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন প্রফেশনাল লেভেলে আছি, এগুলির ডিটেলস আমরা আলোচনা করব না, শুধু আমরা এটুকু জেনে রাখি। সরি, মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস, এই নামটা আমরা শুনেছি কি শুনি নাই? দেখেছি কি দেখি নাই?
দেখেছি স্যার। দেখেছি স্যার। মেমোরেন্ডাম হচ্ছে কনস্টিটিউশন অফ দ্য কোম্পানি, কি কনস্টিটিউশন অফ দ্য কোম্পানি। আর আর্টিকেলস হচ্ছে ডে টু ডে অ্যাফেয়ার্স রেগুলেশন করার, অপারেশন চালানোর জন্য যত রকমের রেগুলেশন আছে সেই রেগুলেশনগুলো হচ্ছে আর্টিকেলস। কি রেগুলেশন কি সেটা? রেগুলেশন ফর ম্যানেজমেন্ট অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার। রেগুলেশনস ফর ম্যানেজমেন্ট অফ এ কোম্পানি, কি বলেছি স্যার? রেগুলেশন অফ ফর ম্যানেজমেন্ট অফ কোম্পানি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আর্টিকেলস। আমরা যখনই আমাদের কাছে কোনো প্রশ্ন করে, আমরা যারা এখান থেকে অনেকেই চাকরি করি, অনেকেই আছে কোর্সে আছি, ও ম্যাক্সিমামই আছে আমরা চাকরিতে চলে গেছি, কোর্স কমপ্লিট হয়ে গেছে, আছেন এরকম আছেন? জি স্যার। আমরা সবাই কি এখন কোর্সে আছি না কোর্সের বাইরেও আছি? কোর্সের বাইরে আছি স্যার। হ্যাঁ আছি। Yes, কোর্সের বাইরে আছি। Yes, আমরা যারা কাজ করছি, অডিটর আমার আইসে প্রথমেই আমাকে বলে যে আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট, মেমোরেন্ডাম, আর্টিকেলস এটা প্রোভাইড করেন। সাথে সাথে তারা আমাদেরকে বলে যে আপনি আমাদেরকে পার্টিকুলার্স অফ ডাইরেক্টরস, ফর্ম 12 এবং শিডিউল 10 এই কাগজটা প্রোভাইড করেন। এই 5টা ডকুমেন্ট আমাদের কাছে চায় কি চায় না? চাই স্যার। চাই। তাইলে আমরা সবসময় এটা শুনে আসছি, একটা হচ্ছে আর্টিকেলস, একটা হচ্ছে মেমোরেন্ডাম। আজকে আমরা মেমোরেন্ডামটা কী জিনিস এবং আর্টিকেলসটা কী জিনিস একটু আলাদাভাবে আলোচনায় নিয়ে আসলাম, সারফেসে নিয়ে আসলাম, তাই না স্যার? কনস্টিটিউশন অফ দ্য কোম্পানি, এইভাবে আমরা বলি কনস্টিটিউশন অফ দ্য কোম্পানি। কেন বলছি? কোম্পানিতে করতে পারবেন? জি না স্যার। না, পারবো না। নাজমুল ইসলাম, থ্যাংক ইউ, পারবো না, নো ওয়ে। মেমোরেন্ডামের একদম সংক্ষেপে যদি আমরা আলোচনায় আসি, মেমোরেন্ডামে নেম, রেজিস্টার্ড অফিস, তারপর হচ্ছে অবজেক্টিভ ক্লজ, তারপরে ক্যাপিটাল, লিমিটেড বাই শেয়ার, তারপরে হচ্ছে একটা শেয়ার করতে হবে, লায়াবিলিটিস লিমিটেড, এই জিনিসগুলো উল্লেখ থাকে। 6টা জিনিস উল্লেখ থাকে, ঠিক কিনা প্রশান্ত? জি। আর আর্টিকেলসে ডিটেলস, কোনো আর্টিকেলসে 117টা রেগুলেশন পাওয়া যাবে। এই জন্য বললাম 117টা। আমরা যারা শিডিউল 1টা পড়বো কিংবা এরই মধ্যে পড়েছি, তারা দেখবো যে শিডিউল 1-এ 117টা রেগুলেশন আছে। কয়টা? 117। এখন হচ্ছে কোনো ক্ষেত্রে কোনো কোম্পানি 117টা ইমপ্লিমেন্ট করছে। প্লিজ আপনারা নিজেদেরকে মিউট করে রাখুন। কেন বলছি স্যার? একটা ডিস্টারবেন্সের জন্য আমাদের যে কথা বলার যে স্রোতটা, এটা যদি স্যার বিঘ্ন ঘটে, আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব। কারণ আমাদের এই সময়টা অত্যন্ত মূল্যবান। বুঝতে পেরেছি স্যার? আজকের পর কারণ আমরা এখন সবাই সিনিয়র লেভেল, গোয়িং টু বি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমরা কিন্তু এই প্রতিদিন আপনাদেরকে বলবো যে আপনারা মিউট করে নো, এবং আমি স্যারও এটা আপনাদেরকে বলে আপনাদেরকে বিরক্ত এবং এম্বারাস করতে চাই না। আশা করি এটা আমরা নিজেরা সতর্ক থাকবো। এটা হচ্ছে সেলফ রেসপেক্ট এবং সেলফ রিয়ালাইজেশন, যে আমার জন্য কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা। ক্লিয়ার? জি, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। কারণ স্যারের একটা কথা, এটা আবার লাইনে আসতে 2 মিনিট 3 মিনিট সময় লেগে যাবে। এটা আপনাদের জন্য কিন্তু লস হবে স্যার। একদম হামলি বা স্যার সাবমিট করলাম, কোনোভাবেই আমরা ডিস্টারবেন্স তৈরি করবো না। বি কেয়ার। হ্যাঁ, মেমোরেন্ডাম বলেছি কনস্টিটিউশন অফ দ্য কোম্পানি, আর্টিকেলস বলেছি রেগুলেশন ফর ম্যানেজমেন্ট অফ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ার, রেগুলেশন ফর ম্যানেজমেন্ট। আমরা এই 2টা কাগজ সম্পর্কে ভালো মতো জানি। এটা নিয়ে আলোচনা আমরা আনবো না। কেন আলোচনায় আনবো না? আমরা এখন যে লেভেলে আছি, এই লেভেলে আমাদের কাছে প্রশ্ন আসবে, আমরা উই ওয়ান্ট টু, ধরুন আপনি একটা সিএ ফর্মের স্টুডেন্ট, অথবা ইউ আর দ্য ম্যানেজার অফ দি কোম্পানি, অথবা ইউ আর দ্য কোম্পানি সেক্রেটারি অফ এ পার্টিকুলার লিমিটেড কোম্পানি অর পাবলিক পিএলসি অর সো অ্যান্ড সো। আপনাকে আপনার চেয়ারম্যান জিজ্ঞেস করবে যে মিস্টার মোহাম্মদ, কি নাম?
মোহাম্মদ কাউসার, আপনাকে জিজ্ঞেস করবে মিস্টার কাউসার, বিং এ সিএস অফ দ্য কোম্পানি, আপনি আমাদেরকে একটু বলেন আমরা আমাদের মেমোরেন্ডামটা চেঞ্জ করতে চাই, এটা চেঞ্জ করার জন্য আমাকে কি কি প্রসেস ফলো করতে হবে। আপনাকে এই প্রশ্ন করবে, কিন্তু মেমোরেন্ডামে কয়টা ক্লজ আছে এটা আপনাকে জিজ্ঞেস করবে কখনো? আপনাকে যেমন আপনার চেয়ারম্যান যেমন এটা জিজ্ঞেস করবে না, তেমনি আপনার পরীক্ষার প্রশ্নকর্তা যিনি উনিও আপনাকে জিজ্ঞেস করবে না যে মেমোরেন্ডামে কয়টা ক্লজ থাকে। কিন্তু আপনাকে এই প্রশ্নটা করবে যে মেমোরেন্ডামটা পরিবর্তন করতে হইলে অথবা মেমোরেন্ডামের যদি কোনো কিছু ক্লজে না থাকে এবং সেটা যদি আপনি করতে চান, তাহলে হোয়াট স্টেপস ইউ হ্যাভ টু ফলো টু কমপ্লাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট। Am I right, sir? Accordingly, আপনাকে প্রশ্ন করবে, প্রশান্ত, ইউ আর দ্য কোম্পানি সেক্রেটারি অফ এ পার্টিকুলার ব্যাংক। ওই ব্যাংকে ইসলামিক ব্যাংকিং উইং নাই, বাট আপনার ম্যানেজমেন্ট, আপনার বোর্ড অফ ডিরেক্টরস ডিজায়ার টু কন্টিনিউ ইসলামিক ব্যাংকিং উইং, এবং আপনাকে ডেকে বললো মিস্টার প্রশান্ত, প্লিজ প্রোভাইড আস দ্য ইনফরমেশন হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট দ্য ইসলামিক উইং ফর আওয়ার ব্যাংক। প্রশ্ন করতে পারে স্যার। Another way, আরেকটা জিনিস হতে পারে, আপনি একটা সিনিয়র স্টুডেন্ট অফ এ পার্টিকুলার সিএ ফার্ম, আপনার কাছে একটা রিকুইজিশন আসতে পারে অথবা আপনার প্রিন্সিপালের কাছে একটা রিকুইজিশন আসতে পারে যে ব্যাংক উই আর প্রোভাইডিং ব্যাংকিং সার্ভিস ইন বাংলাদেশ সিন্স 1987, বাট in this moment we want to establish the Islamic banking wing. Please help us, what steps we have to follow to include that. তাইলে আপনি কি বলবেন যে স্যার আপনাকে ইসলামিক উইং আপনি প্রথমেই প্রশ্ন করবেন যে আপনার আর্টিকেলসে এবং মেমোরেন্ডাম এটার সম্পর্কে কি বলা আছে। তখন ওনারা বলবেন ইয়েস, আমার মেমোরেন্ডামে বলা আছে আমি অল কাইন্ড অফ ব্যাংকিং সার্ভিস আই ক্যান প্রোভাইড। তাইলে একটা জিনিস আপনি নিশ্চিত হলেন মিস্টার কাউসার যে মেমোরেন্ডাম আপনাকে সাপোর্ট করছে, আপনি ব্যাংকিংয়ের যতগুলো উইংস আছে, যতগুলো উইন্ডো আছে, ইউ ক্যান এক্সারসাইজ। তাইলে নেক্সট স্টেপ হলো যে আর্টিকেলস এটা আছে কিনা, আপনি স্পেসিফিক্যালি ইসলামিক উইং পরিচালনা করবেন এটা আছে কিনা, দেখলেন যে না, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ইনক্লুড করতে হবে ইন দ্য আর্টিকেলস। এটা করার জন্য আর্টিকেলস পরিবর্তন করার প্রয়োজন হবে, সাথে সাথে আপনাকে কি করতে হবে, আর্টিকেলস পরিবর্তনের যতগুলি স্টেপ আছে সমস্ত স্টেপগুলো আপনার ম্যানেজমেন্টকে আপনার জানাতে হবে, ঠিক কিনা? আরেকটা জিনিস বলতে হবে এখানে, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কোম্পানি আইন ইজ দ্য মাদার ল, বাট কোম্পানি আইনের পরেও যদি কোনো অর্গানাইজেশন, কোনো বিজনেস, কোনো কোম্পানি অন্য কোনো রেগুলেটরের আন্ডারে থাকে, যেমন একটা ব্যাংক কোম্পানি হওয়ার জন্য তাকে কিন্তু আগে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয়েছে, ঠিক কিনা? আফটার দ্যাট তারা অ্যাপ্রুভাল নিয়েছে ফ্রম বাংলাদেশ ব্যাংক, বিকজ ব্যাংক এবং এনবিএফআই এই দুইটার রেগুলেটর কে, প্রাইমারি রেগুলেটর কে? বাংলাদেশ ব্যাংক। আমরা এটা জেনে রাখবো, আমাকে যদি কোনো মেমোরেন্ডাম এবং আর্টিকেলসের কোনো চেঞ্জ আনতে হয়, তাহলে এই চেঞ্জটা অবশ্যই ইন কমপ্লায়েন্স উইথ দ্য প্রাইমারি রেগুলেটর হইতে হবে। কথাটা কি বুঝাতে পারলাম স্যার? জি স্যার। অর্থাৎ আপনি যদি কোনো পরিবর্তন আনতে চান, একদিকে যেমন এই পরিবর্তনটা আনার জন্য কোম্পানি আইন আপনাকে যেভাবে গাইড করেছে, যেমন ধরুন আপনাকে গাইড করেছে যে ইউ হ্যাভ টু ফর চেঞ্জিং দ্য মেমোরেন্ডাম অর আর্টিকেলস অর ইনক্লুশন এনি ক্লজ ইন দ্য আর্টিকেলস, আপনাকে কি করতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু call an extraordinary general meeting. First, you have to take resolution in the board of directors meeting. After that, you have to call an extraordinary general meeting. What is the extraordinary general meeting? যেটা হচ্ছে আমরা যখন মিটিং বলে আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব। এখন শুধু এইটুকু বলে রাখি যে সেকশন 81 অনুযায়ী একটা পঞ্জিকা বছরে, একটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার ইয়ারে আপনি মেম্বারদের একটা মিটিং করবেন, সেই মিটিংটার নাম হচ্ছে AGM, অ্যানুয়াল জেনারেল মিটিং। এই শব্দটা নিশ্চয়ই আমরা জানি। আদার দেন all other members meeting are extraordinary general meeting. কথাটা কি বুঝতে পারলাম স্যার? জি স্যার। তাহলে আমাকে মেমোরেন্ডাম এবং আর্টিকেল চেঞ্জ করার জন্য আমার একটা ইজিএম করা লাগবে। কি করা লাগবে? ইজিএম করা। এখন ইজিএম করতে গেলে
জিএম করার যতগুলো এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করার জন্য যতগুলো ফর্মালিটিজ আছে, যতগুলো স্টেপস আছে, উই হ্যাভ টু ফলো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি। সুতরাং আমি তখন অ্যাড্রেস করব, বলবো যে স্যার আপনার মেমোরেন্ডামে আছে, সুতরাং আর্টিকেলসে নাই, আপনাকে আর্টিকেলস পরিবর্তন করতে হবে। আর্টিকেলস পরিবর্তন করার জন্য আপনাকে কি করতে হবে? এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করতে হবে। এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং করার পর ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম বাংলাদেশ ব্যাংক। আফটার দ্যাট আপনাকে রেটিফাই করতে হবে ইউর আর্টিকেলস, অ্যান্ড দেন ইউ ক্যান গো ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য ইসলামী ব্যাংকিং বিল। কথাটা কি বুঝতে পারলাম স্যার? জি স্যার। জি। তাহলে আমরা মেমোরেন্ডাম এবং আর্টিকেল সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। তাহলে রেগুলেশন ফর ম্যানেজমেন্ট ক্লিয়ার? সেকশন 17 এবং 18 সেকশন। জি বলুন। রেগুলেশন ফর ম্যানেজমেন্ট আর্টিকেল অ্যাসোসিয়েশন স্যার। আর্টিকেলস অ্যাসোসিয়েশন, ইয়েস, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এটা রেজিস্ট্রেশন হবে আন্ডার 17 এবং 18-এ বলেছে যে রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অফ শিডিউল 1। অ্যাপ্লিকেশন অফ শিডিউল 1 মিনস আপনি যখন আর্টিকেলস তৈরি করতে যাবেন ইউ হ্যাভ টু ফলো শিডিউল 1। যেই জন্য আমরা বারবার বলছি যে শিডিউল 1টা আমরা করে ফেলবো, কারণ শিডিউল 1 আপনার অনেকগুলো জিনিস ক্লিয়ার করা আছে যেগুলো হয়তো আইন কোনো জায়গায় রেফারেন্স দেওয়া আছে সে রেগুলেশনের, বাট রেগুলেশন বলছে যে আপনাকে আইনটা এইভাবে ফলো করতে হবে। সুতরাং আমাকে শিডিউলটা জানতে হবে, শিডিউলটা জানতে হবে। পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। স্যার মেমোরেন্ডাম পরিবর্তনের জন্য কি আবার এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং করতে হবে না? মেমোরেন্ডাম পরিবর্তন করার জন্য এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং এবং হাইকোর্টের পারমিশন নিতে হবে। আর আর্টিকেলস পরিবর্তন করার জন্য আপনাকে হাইকোর্টের পারমিশন নিতে হবে না, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং করলেই হবে। থ্যাংক ইউ স্যার। নেক্সট আমরা বলি সেটা হচ্ছে যে ইফেক্ট অফ রেজিস্ট্রেশন। আমরা একটু আগে বলতেছিলাম ইনকর্পোরেশন সার্টিফিকেট, বলেছি স্যার? ইনকর্পোরেশন সার্টিফিকেট বলেছি এই মর্মে যে একটা কোম্পানির যতগুলো কমপ্লায়েন্স আছে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করি টু দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ। রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজের কাছে অ্যাপ্লিকেশন সাবমিট করলে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ সমস্ত ডকুমেন্টগুলো দেখে যদি তারা মনে করে ইয়েস উই আর কমপ্লায়েন্ট এবং আমরা ওদের যে রিকোয়ার্ড ডকুমেন্ট আছে অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট হ্যাভ বিন সাবমিটেড প্রপারলি, দেন তারা সন্তুষ্ট। আফটার দেয়ার স্যাটিসফ্যাকশন দে প্রোভাইড আস দ্য রেজিস্ট্রেশন অফ এ কোম্পানি। আমরা পারবান এরকমের প্রক্রিয়া ছিল আগে। এখন হচ্ছে আপনি সাবমিট করবেন, যদি আপনার নামে কোনো কন্ট্রাডিকশন তৈরি না করে তাহলে অটোমেটিক্যালি আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট প্রসেস শুরু হবে, আর যদি কন্ট্রাডিক্ট করে তাহলে আপনার এটা ফেল করবে। এই যে নেমের ক্লিয়ারেন্সটা, নেম ক্লিয়ারেন্স থেকে শুরু করে আপনার আদার যত ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্টগুলো আপনি সাবমিট করবেন। সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করলে আপনাকে তারা রেজিস্ট্রেশন দিয়ে দিবে। এই রেজিস্ট্রেশন পাওয়ার পর আপনি ফর্মালি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আপনি শেয়ার হোল্ডারদেরকে বলবেন যে আপনি যে কমিটমেন্ট করেছিলেন যে আপনি পেইড আপ ক্যাপিটাল দেবেন, সেই পেইড আপ ক্যাপিটাল টাকাটা জমা দেন। কিন্তু ওইখানে যদি কোনো ফরেনার বা বিদেশি কেউ অন্তর্ভুক্ত থাকে অ্যাজ এ সাবস্ক্রাইবার অফ দি মেমোরেন্ডাম, কি বলেছি স্যার? সাবস্ক্রাইবার অফ দি মেমোরেন্ডাম, তাহলে ওনার বেলায় পদ্ধতি হচ্ছে নর্মালি বাংলাদেশি যদি হয় তার জন্য কি বলেছি, আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, দেন আপনি শেয়ার হোল্ডারকে বলবেন যে আপনি কমিটমেন্ট করেছিলেন যে আপনি পার্টিকুলার কোম্পানির 1 লাখ টাকার শেয়ার কিনবেন, সুতরাং আপনি ব্যাংকে 1 লাখ টাকা জমা করবেন। বাংলাদেশি হলে এইটুকুতেই শেষ। কিন্তু যদি হয় কোনো ফরেনার বিদেশি, তাহলে তার জন্য প্রসেস হচ্ছে একটু ভিন্ন। কি, আপনি যখনই অ্যাপ্লিকেশনটা করলেন, যখনই আপনার এখন তো নেম ক্লিয়ারেন্সের সুযোগ নাই, আগে যেটা ছিল ওই নেম ক্লিয়ারেন্স দিয়ে একটা নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা যেত। নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট মিনস আপনি কখনো টাকা উঠাতে পারবেন না, কিন্তু আপনার টাকা আসতে পারবে। এই নন অপারেটিভ ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনি ফরেনারকে বলবেন যে আপনি 1 লাখ টাকা শেয়ার কিনতে চাচ্ছেন, আপনি 1 লাখ ইকুইভ্যালেন্ট টু ফরেন কারেন্সি আপনি এই ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। ব্যাংক অ্যাকাউন্টে পাঠালে ওই ব্যাংক রেসপেক্টিভ ব্যাংক টাকাটা পাওয়ার পর সে একটা সার্টিফিকেট ইস্যু করে যে ইয়েস মিস্টার এক্স ফ্রম
দুবাই, she sent 1 লাখ টাকা as his subscription of the company. এটাকে বলা হয় এনক্যাশমেন্ট সার্টিফিকেট। এই এনক্যাশমেন্ট সার্টিফিকেটটা আরজেসিতে জমা দিলে দেন কোম্পানিটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়। তাহলে আমরা ছোট্ট একটা বিষয় এখানে জানলাম নাজমুল, সেটা হচ্ছে যদি লোকাল পিপল হয়, বাংলাদেশি পিপল হয়, তার জন্য সিস্টেম হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পর কল করে আমি তাকে টাকা জমা দিতে বলবো। আর যদি ফরেনার হয় তাহলে আগে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে পেইড আপ ক্যাপিটাল এনে তার যে পোর্শনটুকু ওই পোর্শনের পেইড আপ ক্যাপিটালটুকু এনে এবং এনক্যাশমেন্ট সার্টিফিকেট নিয়ে ব্যাংকে জমা দিয়ে দেন কোম্পানি রেজিস্ট্রেশন নিতে হবে। কথাটা কি বুঝাতে পারলাম স্যার পার্থক্যটা? স্যার এই ক্ষেত্রে কি যে ফরেনার হবে তার কি সে কি কোনোভাবে পার্সিয়াল পেমেন্ট করতে পারবে? ধরুন 100 টাকার শেয়ার কিনে ও 70 টাকা পেমেন্ট করলো, বাকি 30 টাকা ডিউ রাখলো, এরকম কি সুযোগ আছে? দেয়ার ইজ নো ওয়ে। যতটুকু টাকা সাবস্ক্রাইব করবে পুরো টাকাটা সে কমিটমেন্ট করেছে 1 লাখ টাকার শেয়ার কিনবে, 1 লাখ টাকা ইকুইভ্যালেন্ট ফরেন কারেন্সি আসতে হবে। ক্লিয়ার? আমরা কোম্পানি রেজিস্ট্রেশনের বিষয়টা একটু ক্লিয়ার হলাম, যদিও এটা আমাদের ধরেন একদম আমাদের লেভেলে এখন প্রফেশনাল লেভেলে একদমই ছোট কোশ্চেন, কিন্তু আমরা প্রসেসটা একটু জেনে নিলাম। ঠিক আছে, আমরা যদি কোম্পানিটা রেজিস্ট্রেশন করি উইথ দ্য রেজিস্টার অফ জয়েন্ট কোম্পানি, দ্যাট মিনস গভর্নমেন্টের সাথে, আমরা রেজিস্ট্রেশন করার ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে পারপিচুয়াল সাকসেশন, অর্থাৎ এই কোম্পানিটার একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এইটার মেম্বাররা, ডিরেক্টররা থাকুক বা না থাকুক আপনার এক্সিস্টেন্স থাকবে। কথাটা কি বুঝাতে পারলাম স্যার? ধরুন আপনার একটা ছোটোখাটো প্রশ্ন আসতেই পারে এখান থেকে, যে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলো যে এবিসি লিমিটেড কোম্পানির 3 জন শেয়ার হোল্ডারের মধ্যে 3 জন শেয়ার হোল্ডার বিদেশে গেছিলেন বেড়াতে, আসার সময় প্লেন ক্র্যাশে সবাই মারা গেছে, কোম্পানির কী হবে? অ্যাপারেন্টলি মনে হয় না যে কোম্পানি শেষ, মনে হবে না স্যার? জি স্যার মনে হবে। স্পন্সরশিপ পাবে, স্পন্সরশিপ শেয়ার হোল্ডার। কিন্তু আইন বলছে নো, অ্যাজ ইট ইজ দ্য রেজিস্টার্ড কোম্পানি উইথ দ্য গভর্নমেন্ট, সুতরাং এটার একটা পারপিচুয়াল সাকসেশন আছে, সুতরাং এই কোম্পানিটা কিছুই হবে না, কোম্পানিটা কন্টিনিউ করতে থাকবে। হ্যাঁ, এটা প্রসেস আছে, যেহেতু 3 জন মারা গিয়েছে, এই 3 জনের পরবর্তী যারা আছে, যারা সাকসেসর আছে, এক্সিকিউটর অর রিপ্রেজেন্টেটিভ যেই থাকুক না কেন, সে এসে ওই মৃত ব্যক্তির জায়গায় স্থলাভিষিক্ত হবেন, মৃত ব্যক্তির জায়গায় স্থলাভিষিক্ত হবেন। এটার জন্য নিশ্চয়ই আইনে কোনো বিধান দেওয়া আছে, সেই বিধানটা কি? সাকসেসর সাকসেশন সার্টিফিকেট নিয়ে সাকসেসররা এসে ওই শেয়ার হোল্ডারদের সাকসেসররা এসে শেয়ারগুলোর মালিকানা পাবেন, অ্যাকর্ডিংলি কোম্পানির মেম্বারশিপ পাবেন। কথাটা কি বুঝাতে পারলাম স্যার? আরেকটা রিপ্লাই করতে যারা যে সমস্ত শেয়ার হোল্ডাররা, ধরুন 3 জন শেয়ার হোল্ডার ছিল, 3 জনই মারা গেছে, কোম্পানি কিছু হবে? নো, কোম্পানি কিছু হবে না। ওয়াই? কারণ হচ্ছে আফটার রেজিস্ট্রেশন দেয়ার ইজ এ পারপিচুয়াল সাকসেশন অফ দ্য কোম্পানি। সমস্ত ডিরেক্টর মারা যাওয়ার, সমস্ত মেম্বার মারা যাওয়ার, প্রাইভেট লিমিটেড কোম্পানি 3 জনই মেম্বার, 3 জনই ডাইরেক্টর, 3 জনই মারা গেছেন, এমন অবস্থায় তাদের উত্তরাধিকারী যায় আসছে কোম্পানির মালিকানা পাবেন, কোম্পানির মালিক হবে, কিন্তু কোম্পানির কিছু হবে না। এবার কি ক্লিয়ার? জি স্যার। কোনো প্রশ্ন? স্যার একটা জিনিস একটু রিপিট করবেন, যে ওই যে একটা বলতেছে যে ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে মানে ওদের ওই আমি আগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবো, সেটার প্রসেসটা একবার একটু বলবেন? আমার একটা কোম্পানি ওপেন হওয়ার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ওপেন করবেন? হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যখনই ফরেনার নন অপারেটিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি তখন ধরুন আপনি রেজিস্ট্রেশনের কাগজপত্র সাবমিট করেছেন, তখন আপনি যখনই এখানে ফরেনার থাকবে, আপনি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিদের কাছ থেকে নেইমের ক্লিয়ারেন্স দিবেন, নিয়ে ওই ক্লিয়ারেন্সটা দিয়ে ব্যাংকে একটা নন অপারেটিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবেন, যেটাতে আপনি টাকা ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবেন না, আপনি কোনো চেক বই পাবেন না। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই যেই শেয়ার হোল্ডার আপনার শেয়ার ক্যাপিটাল দেওয়ার কথা উনি টাকা পাঠাবেন, পাঠালে ওইটার একটা এনক্যাশমেন্ট সার্টিফিকেট নিয়ে রেজিস্ট্রারের কাছে জমা দিলে দেন উনি আপনাকে কোম্পানি রেজিস্ট্রেশন দেবেন।
ক্লিয়ার? স্যার ওই সময় যদি কোনো এক কারণে ধরেন আমরা কোম্পানিটা ফর্ম করলাম না, আমাদের মধ্যে একটা প্রবলেম হয়ে গেল, তখন কি এই টাকাটা সে ফরেন ইনভেস্টর রিটার্ন নিতে পারবে? যেটা আপনি বলছেন এটা অবশ্যই নিতে পারবে, যেহেতু সে ব্যাংকিং চ্যানেলে টাকা এনেছে, অবশ্যই সে ফেরত নিতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা সেকেন্ড পেলাম। থার্ড যে প্রশ্নটা কাজ করতে পারি। জি বলেন। এখন যে অ্যাকাউন্টটা নন অপারেটিভ, এটা কি করে অপারেটিভে ট্রান্সফার হবে? এক্স্যাক্টলি স্যার আমার যে এই যে এখন এইগুলো কাজগুলো করতে যে খরচগুলো হচ্ছে, ইনকর্পোরেশন খরচগুলো আমি কিভাবে কিস্তি করতে পারবো স্যার? এগুলি আপনি ডাইরেক্টরদের কাছ থেকে ক্যাশ লোন নিতে পারবেন, এটা ক্যাশ নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পেড আপ ক্যাপিটাল ক্যাশ দিলে সেটা ট্যাক্স অফিস আপনাকে ডিজালার করে দিবে। কিন্তু তারপরে এই খরচগুলো আমি কিসে এন্ট্রি করব? এটা প্রিলিমিনারি এক্সপেন্সেস, প্রি ইনকর্পোরেশন এক্সপেন্সেস আপনি বুক করবেন, এবং আপনি এটা আইদার আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করে দিতে পারবেন, অথবা আপনি অ্যাসেট হিসাবে এটা অ্যামোটাইজ করতে পারবেন উইদিন 5 ইয়ার্স। থ্যাংক ইউ স্যার। এই শুধুমাত্র একটা খরচ আছে, যেই খরচটা কিনা আপনি কোম্পানি করার আগেই আপনার খরচ শুরু হয়ে যায়। কেন? কারণ অথরাইজ ক্যাপিটালটা আপনাকে রেজিস্টার করতে হয় বাই পেইং স্টিপুলেটেড ফিস, রাইট? ইয়েস স্যার, আগে টাকা দিতে হয় আর ইয়েস, রিকুইজিট ফি দেওয়া ছাড়া, উইদাউট পেইং দ্য রিকুইজিট ফি ফর অথরাইজ ক্যাপিটাল আপনি কিন্তু কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন। বাট আপনার ইউ ডোন্ট হ্যাভ এনি কোম্পানি রেজিস্ট্রেশন, ইউ ডোন্ট হ্যাভ এনি ব্যাংক অ্যাকাউন্ট, সো ফ্রম হোয়ার ইউ উইল গেট মানি অ্যান্ড টু পে দ্য ফিস ফর দ্য অথরাইজ ক্যাপিটাল, তাই না স্যার? জি স্যার। জি, স্যার এখানে একটা বিষয়, নেম ক্লিয়ারেন্সের ক্ষেত্রে জি কথাটা বলা আছে যে ফুললি ওর পার্শিয়ালি, হ্যাঁ, যেটাই হোক না কেন পার্শিয়ালিও আমি ম্যাচ করতে পারবো না। No, সেটা match হচ্ছে করতে পারবেন না। পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে। নট অনলি পাবলিকলি, আমরা যদি সেকশন 11টা আলোচনা করি, তাহলে আমরা ওখানে দেখব বলেছে যে আপনি কোনো কোম্পানির নামের সাথে সাদৃশ্য আছে পার্টলি অর ফুললি, আপনি ওই কোম্পানি নতুন করে ধারণ করতে পারবেন না, রেজিস্ট্রেশন নিতে পারবেন না। আপনি অতীতে কোনো কোম্পানি নাম নিয়েছিল, রেজিস্টার করেছিল, কিন্তু ওই কোম্পানিটা উইন্ডিং আপ হয়ে গেছে, ফ্রম টেকিং পারমিশন ফ্রম দ্যাট কোম্পানি আপনি ওই নামটা নিতে পারবেন, কিন্তু তার কাছ থেকে পারমিশন নিতে হবে। আরেকটা হচ্ছে এমন কোনো অর্গানাইজেশন যেটা গভর্নমেন্টের অর্গানাইজেশন অ্যান্ড অলসো ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল অর্গানাইজেশন, এই সমস্ত অর্গানাইজেশনের নামে আপনি কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন না। যেমন সার্ক লিমিটেড, পারবেন? না স্যার, ওগুলো করা যায় না। পারবে না। ইউএন লিমিটেড পারবে না। কিছু বলা আছে স্যার যে WHO, ইয়েস, ওয়াসা লিমিটেড, তিতাস গ্যাস লিমিটেড, এটা আপনি পাবলিক, ধরুন আপনি নাম নিলেন তিতাস লিমিটেড, অথবা আপনি নিতে চাইলেন যে WHO লিমিটেড, পারবেন? মূল কথা হচ্ছে সরকার কখনো এরকম আইন করে নাই যে পাবলিককে ঢুকায় পড়তে পারে, অথবা কোনোভাবে স্টেক হোল্ডার কোনো জায়গায় কনফিউজড হতে পারে, অথবা এগ্রিভড হতে পারে, অথবা ডিসিভড হতে পারে, এই রকমের আইন আপনি প্রয়োগ করতে পারবেন না। আমায় ক্লিয়ার? থ্যাংক ইউ। তাইলে আমরা রেজিস্ট্রেশন করলাম। জি বলেন স্যার। গভর্নমেন্ট যদি কোনো কোম্পানিগুলোকে স্যার টেক ওভার করে, বিশেষ করে 1971-এর পরে স্যার, এই ধরনের কোম্পানিগুলোর নামগুলোকে আমরা নিতে পারবো না? নিতে পারবেন না। সরকারি এবং ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের নাম সরাসরি আপনি আপনার কোম্পানির নাম হিসাবে নিতে পারবেন না। এটা হচ্ছে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। কি প্রহিবিটেড স্যার? স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমরা এর বাইরে আর কোনো তর্ক বিতর্ক ডিবেট করব না, করলে আমাদের সময় নষ্ট হবে। একদম ক্লিয়ার হচ্ছে এটা প্রহিবিটেড। যেমন কয়েকটা উদাহরণ দিলাম, WHO লিমিটেড, কারণ WHO আপনার কোনো প্রতিষ্ঠানের নাম হইতেই পারে। ধরেন একজনের নাম ওয়াহিদ, একজনের নাম হচ্ছে হাবিব, একজনের নাম হচ্ছে ওমর, ঠিক আছে? হইতে পারে না এরকম? ওয়াহিদের W, হাবিবের H, ওয়ালিদের WO, এই তিনটা নিয়ে WHO লিমিটেড করলাম, রেজিস্ট্রেশন নিতে পারবো? পারবো না। যেমন সার্ক আছে, সাউথ এশিয়ান রিজনাল কোঅপারেশন, তাই না?
আমি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলাম, ধরুন আমরা 6 জন বন্ধু, তাদের নামের অক্ষরগুলো এমন যে তাদের নামের ফার্স্ট লেটারগুলো যোগ করলে শার্ক হয়। আমি বললাম যে আমার কোম্পানির নাম হবে শার্ক পিএলসি, দিতে পারবো? না স্যার। পারবো না। যেমন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে ইউএন, ইউএন এখন ইউএন পিএলসি নিতে চাইলাম, পারবো? নো। ইউএনসিইআর পারবো? পারবো না। ইউসেফ লিমিটেড করতে পারবো? পারবো না। আশা করি আর কোনো কনফিউশন আপনাদের নেই। নেক্সট হচ্ছে কি বলছি, ইনকর্পোরেশন সার্টিফিকেট আফটার রেজিস্ট্রেশন, আফটার সাবমিটিং অল দ্য রিকুইজিট ডকুমেন্টস, এবং সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনি কমপ্লাই করেন, আফটার কমপ্লায়েন্স আপনি ইউ উইল গেট রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন পেলে ইউ উইল গেট দ্য প্রেফারেন্স প্রিভিলেজেস, বিকজ ইট হ্যাজ পারপিচুয়াল সাকসেশন। কোম্পানি কখনো ধ্বংস হবে না, কোম্পানি কখনো নষ্ট হয়ে যাবে না, ইট উইল কন্টিনিউ, ইট উইল কন্টিনিউ। সুতরাং এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি প্রিভিলেজটা পাচ্ছেন। অ্যানাদার ওয়ে, আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি এই যে ইনকর্পোরেশন সার্টিফিকেট, আমরা এই নামটা খুব জানি না, পপুলারলি জানি, জানি জানি স্যার। আমরা কোম্পানি ল পড়ি, আমরা সার্টিফিকেট লেভেল পাস করে আসছি, আমরা প্রফেশনাল লেভেলে পরীক্ষা দিচ্ছি, আমরা এই সার্টিফিকেট নিয়ে আর কোনো দিন ইনকর্পোরেশন সার্টিফিকেট, ইট ইজ দ্য সার্টিফিকেট অফ কনক্লুসিভনেস অফ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। কনক্লুসিভনেস মিনস কি, আপনি যতগুলো ডকুমেন্ট তার রিকুইজিশন ছিল, রিকোয়ার্ড ছিল ফ্রম দ্য ল, বাই দ্য ল, ফ্রম রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি তার মন করা কোনো তথ্য আপনার কাছে চেয়েছে নাকি অ্যাজ পার ল চেয়েছে? স্যার অ্যাজ পার ল চেয়েছে। ভেরি গুড, অ্যাজ পার ল চেয়েছে। অ্যাজ পার ল যতগুলো রিকুইজিট ডকুমেন্ট আপনার সাবমিট করার কথা, অল দ্য ডকুমেন্টস ইউ হ্যাভ সাবমিটেড। আপনি সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করার পর এই রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি যখন কনভিন্স হয়েছে যে ইয়েস ইয়োর ডকুমেন্ট ইজ সাফিসিয়েন্ট টু গেট রেজিস্ট্রেশন এজ এ কোম্পানি, তখনই আপনাকে সার্টিফিকেট দিয়েছে। নাকি এমনটা হয়েছে যে আচ্ছা আপনি যে সমস্ত সার্টিফিকেটগুলো, যে সমস্ত ডকুমেন্টগুলি জমা করেছেন সেগুলোতে আপাতত কোম্পানি হিসাবে রেজিস্ট্রেশন দেওয়া যায় না, তবে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম ইনকর্পোরেশন, আপনি পরে আইসা বাকি কাগজগুলো জমা দিয়ে দিয়ে, বিষয়টা কি এরকম? সার্টিফিকেট ইস্যু হয়ে গেলে ওয়ান্স ইস্যুড, এটা নিয়ে আর কোনো কোশ্চেন করা যাবে না। ভেরি গুড, ভেরি গুড প্রশান্ত, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ আপনি যখনই তাকে ডকুমেন্ট সাবমিট করেছেন এবং সে আপনাকে ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু করেছে, দ্যাট মিনস আপনি কমপ্লায়েন্ট এবং সে স্যাটিসফাইড হয়েছে। এম আই রাইট? ইয়েস, হ্যাঁ হতে পারে। দেয়ার মাইট বি ক্রিয়েটেড অ্যানামলিস, এবং ওইখানে উদ্ঘাটিত হবারেনি মিস্টেকস হতে পারে, এরার্স, হিউম্যান এরার্স হইতে পারে, থাকতে পারে। যেমন ধরুন একটা মেমোরেন্ডাম এন্ড আর্টিকেল সাবমিট করার জন্য বলা আছে অ্যাজ পার সেকশন 17 যে আপনি মেমোরেন্ডাম যখন রেজিস্ট্রেশন করবেন টুগেদার উইথ আর্টিকেলস অলসো ইউ হ্যাভ টু সাবমিট টুগেদার, দুইটা জিনিস আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে বলা আছে মেমোরেন্ডাম আর্টিকেলসের সমস্ত প্যারাগুলো নাম্বারড হবে, প্রিন্টেড হবে। নাম্বার 1 কি হবে? প্রিন্টেড হবে। নাম্বার 2 ক্রনোলজিক্যালি উইথ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ ক্রনোলজিক্যালি নাম্বার দিয়ে লিখতে হবে। 3rd নাম্বারে যে রিকুইজিশনটা আছে সেটা হচ্ছে আপনার যারা মেমোরেন্ডামের সাবস্ক্রাইবার আছে, সমস্ত সাবস্ক্রাইবারদের রিকুইজিট কতগুলো পার্টিকুলার্স আছে, সমস্ত পার্টিকুলার্সগুলো আপনার ফুলফিল করতে হবে। যেমন মাতার নাম, তার এনআইডি নম্বর, 3 নাম্বার, মোবাইল নাম্বার, 3টি নাম্বার, ইমেল অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই সমস্ত তথ্যগুলো উপস্থাপন করতে হবে। সমস্ত তথ্যগুলো উপস্থাপন করতে হবে। সর্বশেষ 2 জন সাক্ষীর সামনে এই মেমোরেন্ডামে আপনি স্বাক্ষর করতে হবে অ্যাজ ইফ দ্য 2 উইটনেসেস দে আর সার্টিফাইং, যে তাদের সামনে আপনি স্বাক্ষর করেছেন। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে আপনি যখন মেমোরেন্ডামটা সাবমিট করেছেন সেখানে কোনো কারণে আপনার 3 নাম্বার উল্লেখ করেন না, আপনার মোবাইল নাম্বার উল্লেখ করেন না,
অথবা আপনার পিতার নামটা ফুল লেখেন নাই, অথবা আপনার এনআইডি নাম্বারটা পুরোপুরি লেখেন নাই। এমন মিস্টেক হয়ে যেতে পারে তো, তাই না? হিউম্যান এরার। আফটার গেটিং ইউর ইনকর্পোরেশন তারা উদ্ঘাটন করলো যে এখানে কিছু ভুলভ্রান্তি আছে। এই ভুলভ্রান্তির জন্য আপনার কি রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, নাকি আপনাকে বলবে যে ডকুমেন্টটা আপনি কমপ্লাই করে দেন? কোনটা? ডকুমেন্টটা কমপ্লেন করতে পারি। ইয়েস, ডকুমেন্টটা কমপ্লাই করতে বলবে। আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল করবে না। আপনার যে ইনকর্পোরেশন সার্টিফিকেট পেয়েছেন আপনি, সেটাকে আপনার ক্যান্সেল করবেন। এরকমের একটা প্রশ্ন কিন্তু আপনাদেরকে পরীক্ষায় করতেই পারে, তাই না স্যার? যে আফটার গেটিং, তখন আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তরটা হবে যে আমাকে যে ইনকর্পোরেশন সার্টিফিকেটটা দিয়েছে, দিস ইজ দ্য কনক্লুসিভনেস অফ দ্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আফটার গেটিং, আফটার ইস্যুইং দ্য সার্টিফিকেট। যদি কোনো এরার ডিসকভার হয়, এরার যদি উদ্ঘাটিত হয়, এই এরারটা রেটিফিকেশন হবে। এই জন্য আমার ইনকর্পোরেশন ক্যান্সেল হবে না, ইনকর্পোরেশনে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। ক্লিয়ার? এবার আসি, এই যে মেমোরেন্ডাম এবং আর্টিকেলস, এইটা প্রত্যেক সদস্যকে ডিস্ট্রিবিউট করা বাধ্যতামূলক। কি করা? প্রত্যেকটা সদস্যের, প্রত্যেকটা সদস্যের অধিকার আছে আপনি যাতে সে এই মেমোরেন্ডাম এবং আর্টিকেলসের কপি পাইতে পারে। এটা হচ্ছে তার রাইট। কি রাইট? কপিজ অফ দ্য মেমোরেন্ডাম অফ আর্টিকেলস টু বি গিভেন টু দ্য মেম্বার্স। মেম্বারের অধিকার হচ্ছে সে আপনার মেমোরেন্ডাম এবং আর্টিকেলসের কপি পাবে। এখন এই মেমোরেন্ডাম এবং আর্টিকেলসের কপি কোনো কারণে কোনো মেম্বারকে আপনি দেন নাই, উইথ দ্য কননাইভেন্স অফ চেয়ারম্যান এবং এমডি, ঘটনা এমন হতে পারে যে আপনি দিলেন না দিলে, যদি ওই মেম্বার মনে করে যে আপনার কাছ থেকে সে মেমোরেন্ডাম এবং আর্টিকেলস নেবে, তাহলে সে রিটেন একটা অ্যাপ্লিকেশন আপনাকে সাবমিট করবে, উইথ রিকুইজিট ফি। কোম্পানি আইনে এটার জন্য একটা ফি নির্ধারণ করা আছে, অথবা আর্টিকেলসে এটার জন্য একটা ফি নির্ধারণ করা থাকতে পারে, বোর্ড মিটিংয়ে অথবা এজিএম এ একটা ফি নির্ধারিত থাকতে পারে যে আমাদের কোনো মেম্বার যদি মেমোরেন্ডাম এবং আর্টিকেলস নিতে চায়, তাহলে তাকে এই পরিমাণ ফিস দিয়ে নিতে হবে। এটা হতে থাকতে পারে, থাকবে। যদি কোনো মেম্বার না পেয়ে থাকেন, অথবা কোনো মেম্বারকে যদি দেওয়া না হয়, এবং ওই মেম্বার যদি মনে করে যে তারা আপনার কাছ থেকে মেমোরেন্ডাম এবং আর্টিকেল নিতে চান, তাহলে ওনারা একটা অ্যাপ্লিকেশন করবেন বাই পেইং রিকুইজিট ফিস। যদি তারা এই অ্যাপ্লিকেশন করে, তাহলে 14 ডেজের মধ্যে আপনার মেমোরেন্ডাম এবং আর্টিকেলস দেওয়া বাধ্যতামূলক। কথাটা কি বুঝাতে পারলাম স্যার? জি স্যার, বুঝতে পারছি স্যার। কোনো কারণে এইগুলি জটলা তৈরি হবে কখন? জটলা তৈরি হবে ধরেন চেয়ারম্যান এবং অন্য একজন স্পেসিফিক ডিরেক্টরের সাথে গন্ডগোল। তখন ওই ডিরেক্টর চিন্তা ভাবনা করছে যে মেমোরেন্ডামে আমার কি রাইটস আছে, কি রেসপন্সিবিলিটি আছে, এটা আমি একটু দেখতে চাই, সুতরাং আমার মেমোরেন্ডাম এবং আর্টিকেলস লাগবে। কোম্পানিতে চেয়েছে, কোম্পানি সেক্রেটারির কাছে চেয়েছে যে এই আমাকে মেমোরেন্ডাম এবং আর্টিকেলের একটা কপি পাঠান। সেক্রেটারি সাহেব চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছে যে স্যার, মিস্টার এক্স একজন ডিরেক্টর আমাদের, উনি মেমোরেন্ডাম এবং আর্টিকেলসের কপি চেয়েছে, স্যার দিব কি? তখন চেয়ারম্যান চিন্তা করতেছে, সর্বনাশ, ওর সাথে তো আমার মিটিংয়ে ঝগড়া হয়েছে, সুতরাং ওকে তো মেমোরেন্ডাম এবং আর্টিকেল দিলে ও তো এটা দেখে দেখে একটা মামলা মোকদ্দমা করে দিতে পারে, সুতরাং থেকে দেওয়া যাবে না। সেক্রেটারিকে বলল যে আমার সাথে কথা না বলে কোনো মেমোরেন্ডাম আর্টিকেল দেবেন না। হইতে পারে এরকম ঘটনা? জি স্যার, ইট ক্যান বি। Yes, it might be. It can be happen. হঠাৎ হইতে পারে। এটা একদম প্রত্যেকটা কোম্পানিতে এরকমের ঘটনা ঘটবে সেটা ওরকম নয়, কোনো ক্ষেত্রে ঘটবে। যদি এরকমের ঘটনা ঘটে এবং এই ধরনের একটা কেস, স্যার যে গল্পটা বললাম, এই গল্পটা দিয়ে আপনার একটা প্রশ্ন করতে পারে যে হোয়াট উইল বি দ্য রেমেডি ফর দ্য মেম্বার অফ দি কোম্পানি, প্রশ্ন করতে পারে। জি স্যার, করতে পারে। তার জন্য রেমেডি কি?
জন্য প্রথমে রেমেডি, এই রেমেডি প্রশ্নটা এবার আপনাদেরকে একটা টিপস দেই পরীক্ষা সংক্রান্ত। সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে যখন কোম্পানি আইনের কোনো প্রশ্ন করা হবে, আমাদেরকে যখন ওই প্রশ্নের উত্তর বলতে বলা হবে, তখন অবশ্যই আমরা আগে আইনের রেফারেন্স দিয়ে নর্মাল প্রসেসটা কি এটা উল্লেখ করবো। রুহুল আমিন, আমি কি বুঝাতে পারলাম কথাটা? আমি আগে বলবো যে অ্যাজ পার সেকশন 26 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, এটা হচ্ছে মেম্বারের রাইটস টু গেট কপিজ অফ দ্য মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস। এই কথাটা বলে তারপরে আমরা বলবো যে যদি সেটা না পেয়ে থাকেন এবং উনি যদি এটা পেতে চান, তাহলে উনি রিটেন অ্যাপ্লিকেশন করবেন টু দ্য কোম্পানি, অ্যান্ড হি হ্যাজ টু পে requisite fees which is fixed by the articles or AGM or board of directors. If he applied for the memorandum and articles, তাহলে তাকে within 14 days it is responsibility of the company's management to provide him the memorandum and article. যদি সেটা না করে, তাহলে যারা এটা উইলফুলি এবং ডেলিভারিটি এই জিনিসটা করবে, নোয়িংলি অ্যান্ড উইলফুলি এই কাজটা করবেন, তারা পেনালাইজড হবে। উত্তরটা কি সব পুরোপুরি শেষ হলো স্যার? না স্যার, এখানে আরেকটা অংশ বাকি রয়েছে, কারণ পেনালাইজড হবে কি পরিমাণ হবে, ইট শুড বি মেনশন। এইটাতে আমি আপনাদেরকে একটু কথা বলি। যদি আমাদের স্পেসিফিক মনে থাকে, তাহলে আমি বলবো যে এটার জন্য 200 টাকা পেনালাইজ হবে। যদি আমার এই কথাটা মনে না থাকে, তাহলে আমি ভুল তথ্য উপস্থাপন করব না। আমি বলবো যে কেউ যদি উইলফুলি অ্যান্ড নোয়িংলি উইলফুলি যদি এটা করে না দেয় অথবা ডিনাই করে, তাহলে হি শ্যাল বি পেনালাইজড। এইটুকু বলে আমি ফুল স্টপ দিব। 200 টাকা উল্লেখ না করার জন্য আপনার সামান্য একটু মার্কস কাটা যাবে, কিন্তু আপনি যদি ভুল তথ্য উপস্থাপন করেন, তাহলে আপনার বেশি মার্কস কাটা যাবে। তাহলে কি রুহুল আমিন আমার বুদ্ধিমানের কাজ হবে কোনটা? স্যার, অ্যামাউন্টটা উল্লেখ না করা। ভেরি গুড। আর উত্তরটা আমরা কিভাবে লিখলাম? নর্মালি আমাদের যখন এই রকমের প্রশ্নটা আসে, এই রেমেডিটা আসে, তখন আমরা প্রশ্নের উত্তরটাই শুরু করি যে কেউ যদি এই ধরনের করে কপি চায়, কপি যদি আমরা না দেই, তাহলে তার পেনাল্টি হবে। উত্তর স্যার আগেরটা বললাম, আর এখন যে দুইটার মধ্যে টুকরো আছে। জি স্যার। জি, আমরা একদম স্পেসিফিক্যালি একটা জিনিস আমরা এখানে জানবো, সেটা হচ্ছে যখনই আমাদের কোম্পানি আইন থেকে কোনো প্রশ্ন আসবে, উত্তরটা করার সময় আমরা প্রথমে দেখব যে এই প্রশ্নটা করেছে, যেই প্রশ্নটা করেছে সেই প্রশ্নটার বেসড লটা কি, কি ল। আপনাকে কিন্তু প্রশ্ন, ইয়েস, আপনাকে প্রশ্ন করা হবে কোন জায়গাটা থেকে? আপনাকে প্রশ্ন করা হবে একদম টপ লেভেলের মাথা থেকে, কারণ আপনাকে তো কনফিউজ করতে হবে। কিন্তু আসলে ঘটনাটা কি, আসলে তার রাইটসটা কি, আসলে তার প্রসেসটা কি, আসলে তার পেনাল্টিটা, এই যে তিনটা জিনিস, একটা হচ্ছে তার পাওয়ার অধিকার আছে কিনা, নাকি আইনে প্রোটেক্টেড আছে। যদি কোনো আইনে কোনো বিষয় প্রহিবিটেড থাকে, প্রোটেক্টেড করা থাকে, রেস্ট্রিক্টেড করা থাকে, তাহলে ওই তথ্য কি মেম্বাররা, ডিরেক্টররা পাইতে পারবে? না স্যার, পারবে না, রেস্ট্রিক্টেড থাকবে। পারবে না। সুতরাং বেস মিনস কি বলেছে? আপনাকে প্রশ্ন করেছে যে একজন শেয়ার হোল্ডার, তিনি একটা কোম্পানির শেয়ার হোল্ডার, উনি XYZ কোম্পানির সেক্রেটারি বরাবর অথবা চেয়ারম্যান বরাবর, এমডি বরাবর। জি বলুন স্যার। একটা কোশ্চেন ছিল যে আইনে প্রথমেই বলা আছে যে একজন ডিরেক্টরের সব জায়গায় অ্যাক্সেসও আছে, সবকিছু জানার অধিকারও আছে। জি আছে। তাহলে সে জানবে না এরকম কিছু তো হতেই পারে না, সে কিছু পাবে না এরকম কিছু হতেই পারে না। হইতে পারে ডাইরেক্টর না, আমরা কথা বলছি মেম্বার নিয়ে, আমরা ডিরেক্টর শব্দটা ব্যবহার করছি না কোথাও, আমরা মেম্বার শব্দটা ব্যবহার করছি। মেম্বার মিন শেয়ার হোল্ডার। নো, ইয়েস, মেম্বার মিন শেয়ার হোল্ডার। সব সময় যে সব তথ্য মেম্বারদের সামনে থাকবে ওইটা নাও হতে পারে, কিন্তু ডিরেক্টররা সব অবগত থাকবেন। কেন? কারণ তারা তো বোর্ড মিটিং করতেছেন, তারা কোম্পানির ইনস এন্ড আউট। All director are shareholder except independent director, but yes. all shareholder is not director. Yes, all shareholders are not director, but all directors are shareholder. কেন? আমরা যদি independent director, yes, সেকশন 6 এ আমরা পড়েছি যে যদি কোনো কোম্পানিতে আপনি ডিরেক্টর হইতে হয়, তাইলে আপনাকে কমপক্ষে মেম্বার হইতে হবে। কি হইতে হবে?
শেয়ার হোল্ডার মেম্বার হইতে হবে। মেম্বার মিন শেয়ার হোল্ডার হইতে হবে। ওইখানে বলেছে কমপক্ষে একটি শেয়ার আপনাকে হোল্ড করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। হোল্ড করতে হবে মিনস সাবস্ক্রাইব করতে হবে। আর আমরা যখন এখন যেই লেভেলে পড়ছি সেই লেভেলে আবার পেইডও করতে হবে। ইয়েস, পেইডও করতে হবে। এখন যে লেভেলে আমরা পড়াশোনা করছি, আমরা ফোকাস অন পাবলিকলি ট্রেডেড কোম্পানি। পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য কোয়ালিফিকেশন শেয়ার অর মিনিমাম শেয়ার। কোয়ালিফিকেশন শেয়ার মিনস ডিরেক্টর হওয়ার জন্য কোয়ালিফিকেশন শেয়ার, সেটা হচ্ছে 2% অফ দ্য পেইড আপ ক্যাপিটাল। কত পার্সেন্ট? 2% of the paid up capital. This is qualification for eligibility for the directorship. অর্থাৎ আপনি কোনো একটা পাবলিকলি ট্রেডেড কোম্পানির ডিরেক্টর হতে পারবেন না until and unless you obtain minimum 2% share of the paid up capital. কথাটা কি বুঝাতে পারলাম স্যার? এটা কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের জন্য শেয়ার থাকা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন। 1% বেশি শেয়ার থাকতে পারবে না। শেয়ার তো থাকতে পারবে বাট নট মোর দ্যান 1%। এক্স্যাক্টলি, শেয়ার না থাকাটা হচ্ছে উত্তম। যদি থাকেও তাহলে সেটা 1% এর বেশি হতে পারবে না। এবং কোম্পানির সাথে অন্য কোনো তার রিলেশন থাকতে পারবে না। যে কোনো ইয়েস স্যার আমার এই কনফিউশনটা দূর করার জন্য স্যার লেটেস্ট যে কর্পোরেট গভর্নেন্স ইয়াটা আসছে 2018 সালে, এখানে স্যার বলা হয়েছে স্যার লেস দেন 1%। তার মানে স্যার 1% হতে পারবে না। না, 1% এর লিঙ্গুইস্টিক্স কম এরকম 1% কম হতে পারবে। লেস দেন 1%। আমরা এটাকে আইডিয়াল কন্ডিশন ধরে নিই, তো 1% ক্রস করতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে হচ্ছে হি ইজ নট দ্য শেয়ার হোল্ডার অফ দি কোম্পানি, হি ইজ নট দ্য শেয়ার হোল্ডার অফ দি কোম্পানি, বাট as per corporate governance code 2018 independent director shall be 1/5 of the board of directors. বোর্ড অফ ডাইরেক্টর যখন আমরা আলোচনা করব তখন আলোচনায় আসবে যে একটা কোম্পানিকে বোর্ড অফ ডাইরেক্টরসের একটা লিমিট দেওয়া আছে। সেই লিমিট হচ্ছে মিনিমাম 5 ম্যাক্সিমাম 20। আউট অফ 20 or 5, 1/5 হবে independent director. Who are the independent director? Independent director shall not have any শেয়ার ক্যাপিটাল। যদি থাকেও সেটা লেস দেন 1%, 1% এর বেশি হতে পারবে না। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ক্লিয়ার স্যার? আমরা এই এত ডিটেইলস আরেকটা কোশ্চেন ছিল স্যার, কনফিউশনাল বিষয়গুলো আনবো না। কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি পাবলিক মানে মার্কেট থেকে সে শেয়ার কিনে, হ্যাঁ, সাথে সাথে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওকে স্যার, কোনো কথা না, পরে আসবো। এগুলি অটোমেটিক্যালি আমরা যখন কর্পোরেট গভর্নেন্স কোড আলোচনা করব তখন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিফিকেশন, ডিসকোয়ালিফিকেশন, অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সব আমরা আলোচনা করব স্যার। স্যার যেহেতু কথা প্রসঙ্গে আসছে এটা বলে দিলাম। জি বলেন স্যার। আমার কোম্পানি ফরমেশনের পরে যে ইনিশিয়াল ক্যাপিটালটা এটা কত দিনের ভিতরে স্যার ডিপোজিট করতে মানে কনভার্ট করতে হবে? এই পেড আপ ক্যাপিটালটা কলের 6 মাসের মধ্যে জমা দিতে হবে। 94(1)(d কত? 94(1)(d কলটা স্যার কলটা কত দিনের ভিতরে করতে হয় স্যার? এটা কলটা কয় দিনের ভিতরে করতে হয় সেটার এই স্পেসিফাই করা নাই, কিন্তু কল থেকে 6 মাসের মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক, আদারওয়াইজ ডিসকোয়ালিফাই হয়ে যাবে উনি। আর যদি 151 হয় 60 ডেজ, 151 মিনস যদি অ্যালটমেন্ট হয়। যদি 97-এ উনি ডিরেক্টর হয়ে থাকেন অ্যাজ পার 97, সেই ক্ষেত্রে 60 দিনের মধ্যে অবশ্যই ওনার কোয়ালিফিকেশন শেয়ার অবটেইন করতে হবে, আদারওয়াইজ উনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। আমরা শেয়ার ক্যাপিটাল নিয়ে পরে আলোচনা করব স্যার। এবার কি আপনার কল শেষ হয়েছে? ওটাই স্যার, ওই যে কলটা কত দিন স্পেসিফাই তো জানা না, সেজন্য একটা ফোন। ওকে, তাহলে আমরা এই 26-এর যদি আমাদের কাছে কোনো প্রশ্ন করে তাহলে আমরা প্রশ্নের উত্তরটা কিভাবে দিব? প্রশ্নের উত্তর দিব যে অ্যাজ পার 26 তিনি কপিজ অফ দ্য মেমোরেন্ডাম এবং আর্টিকেলস এই দুইটা জিনিস মেম্বাররা পাইতে পারে, মেম্বাররা পাওয়ার অধিকার রাখেন। যদি না পেয়ে থাকেন, যদি কোনো মেম্বার এটা পেতে চান তাহলে উনি রিটেন অ্যাপ্লিকেশন করবেন বাই পেইং রিকুইজিট ফিস। যদি এরকমের অ্যাপ্লিকেশন করেন তাহলে 14 দিনের মধ্যে উনি পাওয়ার অধিকার রাখেন। যদি ওনাকে 14 দিনের মধ্যে নোয়িংলি অর উইলফুলি এটা বিরত রাখা হয় অথবা রিজেক্ট করা হয় তাহলে যিনি এটা করবেন উনি ডিফল্ট হবেন এবং ডিফল্টার হিসাবে ওনার জরিমানা হচ্ছে 200 টাকা জরিমানা হবেন।
কথাটা কি বুঝাতে পারলাম স্যার? জি স্যার। জি, এবার আসি শিডিউল 10 নাম শুনেছেন আপনারা? জি স্যার। জি, আমরা নাম শুনেছি। হ্যাঁ, শিডিউল 10 আমরা নাম শুনেছি। অ্যানুয়াল লিস্ট অফ দ্য মেম্বার্স এন্ড সামারি, এটা হচ্ছে পেইড আপ ক্যাপিটালের ডিটেলসটা ওখানে উল্লেখ করা থাকে শিডিউল 10। প্রাথমিকভাবে কোম্পানিটা যখন রেজিস্টার্ড হয় তখন এটা মেমোরেন্ডামের পিছনে লেখা থাকে ওই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কত হবে, অথরাইজ ক্যাপিটাল কত এবং পেইড আপ ক্যাপিটাল কত লেখা থাকে। হ্যাঁ, লেখা থাকে, তাই না? এবং লেখা থাকে কোন কোন শেয়ার হোল্ডার কত টাকা পেইড আপ করবে, টোটাল শেয়ার সংখ্যা, শেয়ার ভ্যালু সব লেখা থাকে। ইয়েস, টোটাল অথরাইজ ক্যাপিটাল কত, সে ফর 1 কোটি টাকা। এক একটা শেয়ারের দাম 10 টাকা, তার মানে ওই কোম্পানিতে শেয়ারের সংখ্যা হচ্ছে 10 লাখ, এক একটা শেয়ারের দাম 10 টাকা। দিস ইজ অথরাইজ ক্যাপিটাল। আউট অফ দ্যাট বলা হয়েছে এই 1 কোটি টাকার মধ্যে আপাতত 10 লাখ টাকা পেইড আপ হবে, সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে কত, 10 লাখ। এই 10 লাখ হইতে হইলে এক একটা শেয়ারের দাম যেহেতু 10 টাকা, 1 লাখ শেয়ার সাবস্ক্রাইব হবে। তিনজনে মিলে তারা 50%, 40%, 10%, 5 লাখ, 4 লাখ, 1 লাখ, এই 10 লাখ টাকার সাবস্ক্রাইব করবে। এরকমই তো মেমোরেন্ডামটা থাকে, তাই না স্যার? জি স্যার। স্যার এখানে একটা কোশ্চেন, এটা তো আমার মন করা ব্যাপার। আমি এতটুকু শেয়ার দিলাম, মূল্য এত টাকা দিলাম, এই মূল্যটা আমি নিজেই নির্ধারণ করব। এটা মার্কেটের সাথে কোনো রকম কারো রিলেশন, কোনো সম্পর্ক নাই, মার্কেটের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, অথবা কোনো জাস্টিফিকেশনেরও প্রয়োজন নাই। না, ফেস ভ্যালু যা হবে যখন আর্টিকেল নিচ্ছি আমি রেজিস্ট্রার থেকে, যখন আমি অনুমতিটা নিচ্ছি, তখন আমি যে মূল্যটা নির্ধারণ করছি এইটা কারোর সাথে কম্পেয়ার করে নয়, মার্কেটেও জাস্টিফিকেশন নেই, একদম আমার নিজের মতো করে যে আমার এক একটা শেয়ারের দাম হবে 10 টাকা, টোটাল হবে 10 লাখ শেয়ার। এই হলো আমার 1 কোটি টাকা হবে আমাকে অথরাইজ ক্যাপিটাল। এটার এগেইনস্টে আমি গভর্নমেন্টকে ফিস প্রদান করব। আর এইখান থেকে 10 লাখ টাকা আমরা এখন সাবস্ক্রাইব করব এবং পেইড আপ করব। আমরা লিখে রাখলাম, অ্যাকর্ডিংলি কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট হলো, 10 লাখ টাকা পেইড আপ হয়ে গেল। ঠিক আছে, 10 লাখ হলো 1 লাখ শেয়ার, 10 টাকা করে 10 লাখ। জি, নুরুন নাহার বলেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এই যে 1 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল কত হলে আমাকে ফি কত দিতে হবে? ফি দিতে হবে নিয়ার অ্যাবাউট 29,000। এটিকে আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার দিব স্যার? না, দিস ইজ হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্সেস অর প্রি ইনকর্পোরেশন এক্সপেন্সেস। থ্যাংক ইউ স্যার। নেক্সট হচ্ছে কি আমরা আলোচনা করছিলাম আমরা স্যার একটা কোশ্চেন। জি বলেন। স্যার আমরা অডিট করতে গিয়ে একটা কোম্পানির পাইছিলাম যে শেয়ার ক্যাপিটাল রিসিভেবল স্যার 1 বছর, মানে 6 মাসের উপরে 1 বছর পর্যন্ত রয়ে গেছে স্যার। এটার ইমপ্লিকেশনটা কি স্যার? এই রোগটা স্যার আমাদের অনেক কোম্পানিতেই আছে। এইটা স্যার এই কথাটুকু বলবো, এইটা শুধুমাত্র ওই কোম্পানিটাকে বাঁচিয়ে রাখার জন্য রিসিভেবলস বলে, ইয়েস, ওটা যদি কলের 6 মাসের মধ্যে হয়, যেমন ধরুন একটা কোম্পানি মার্চের 1 তারিখে ইনকর্পোরেশন হয়েছে, তাইলে ওই কোম্পানিটার পেইড আপ ক্যাপিটালটা 30শে জুনের মধ্যে জমা নাও হতে পারে। এটা কিন্তু একদম ন্যাচারাল একটা ঘটনা, ঠিক কিনা স্যার? জি স্যার। কিন্তু একটা কোম্পানি নভেম্বর 2022-এ ইনকর্পোরেশন হয়েছে, আমি অ্যাকাউন্টস করতেছি 23শে জুন 30 তারিখে, সেই সময়ে টাকাটা রিসিভেবলস থাকবে, এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? এটা রূপ স্যার। স্যার একটা বাস্তবতা স্যার, এক মালিকের 2-3টা কোম্পানি, তো সে একটা কোম্পানি অপারেশন শুরু করছে, বাট পেইড আপ ক্যাপিটালটা পে করে না করে, এরকম বহু কোম্পানি আছে। পেইড আপ ক্যাপিটাল না দিয়ে কি স্যার অপারেশন শুরু করা যায়? নরমালি লিমিটেড, নট পাবলিকলি লিমিটেড। না, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো, ম্যাক্সিমাম বাংলাদেশের প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর সিস্টেম হচ্ছে একটা কোম্পানির সিএফও অথবা কোম্পানি সেক্রেটারিকে ডেকে বলে যে আমরা একটা নতুন বিজনেস শুরু করব, তাড়াতাড়ি তুমি আমার ওয়াইফকে চেয়ারম্যান করে, আমাকে এমডি করে, আমার ছেলেকে ডাইরেক্টর করে একটা কোম্পানি রেজিস্টার করে ফেলো।
স্যার একটা বড় paid up capital কত রাখবো? বড় এলসি বলে রেখে দাও, একটা বড় 10 লাখ টাকা রেখে দাও। হয়ে যাচ্ছে। হ্যাঁ 10 লাখ টাকা রেখে দাও, 10 লাখ টাকা পেড আপ ক্যাপিটাল দিয়ে কোম্পানির রেজিস্ট্রেশন করে সবকিছু করে সিএফও সাহেব সবকিছু কার্যক্রম করে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলো, করে এবার অপারেশন শুরু করে দিল, কোটি কোটি টাকার বিজনেস করতেছে, কিন্তু পেড আপ ক্যাপিটাল যে জমা দেয় না এটা মনেই নাই। এখন কি করব আমরা? এখন আমাদের করণীয় কি? ল কি বলে? ইয়েস, ল বলে আপনার 94(1)(b এর পরে অল দ্য ডাইরেক্টরস ডিসকোয়ালিফাই হয়ে গেছে, তাইলে কোম্পানির অস্তিত্ব নিয়ে যথেষ্ট সমস্যা তৈরি হবে, তাই না? মেম্বার নাই তো, মেম্বার নাই, মেম্বারই নাই, কোম্পানি কিভাবে থাকবে? তো আমরা তখন কি করি, তাদেরকে একটু আইনের যে পাকা পথ আছে ওই পাকা পথ দিয়ে তাদেরকে একটা স্কোপ দেই। সেই স্কোপটা কি? আমরা বলি যে আপনি পেড আপ ক্যাপিটালটা পেইড দেখান, আর উপরে আদার রিসিভেবল অথবা কলসিন এরিয়ার বলে অ্যাসেটে রাখেন, আপনি জরুরি ভিত্তিতে এই জুলাই মাসে টাকাটা জমা দিয়ে দিন, এরকম করে। জি জরুরি হার। তাহলে কি স্যার পেড আপ ক্যাপিটাল কি 90 ডেজ এর মধ্যে করতে হয়? না, পেড আপ ক্যাপিটালটা হচ্ছে কলের 6 মাসের মধ্যে জমা দেওয়া বাধ্যতামূলক। স্যার কোথায় জমা দেব? আরজিএসি তে? না না না, এটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবে। আচ্ছা, তাহলে এখানে রিসিভেবল, এই পারপাসে রিসিভেবল আর আবার ডিরেক্টর লোন, এইগুলো তো স্যার একটা হজবড় অবস্থা। না, আছে আছে, এগুলি আছে, এগুলি আমরা যখন আরো বিস্তারিত আলোচনা করব, এগুলি একটা বটে। যেমন ধরুন, যেহেতু প্রসঙ্গটা আসছে বলে ফেলি, তাহলে হয়তো দেখা যাবে নেক্সট টাইম এই প্রসঙ্গটা নাও আসতে পারে, তাহলে আপনাদের এই জায়গাটাতে হয়তো একটা অতৃপ্তি থেকে যাবে। সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটালের প্রশ্ন যখন আসি, তাহলে আমরা সেকশন 80-তে বলছে যে আপনি কোম্পানির ক্যাপিটালটা ডিসক্লোজ করবেন। কিভাবে ডিসক্লোজ করবেন? অথরাইজ ক্যাপিটাল, সাবস্ক্রাইব ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল। কথাটা কি বুঝাতে পারলাম স্যার? জি স্যার, অথরাইজ, সাবস্ক্রাইব এবং পেইড আপ। পেইড আপ, আরেকটা অথরাইজ বিফোরটা থেকে যাবে নট সাবস্ক্রাইব আর নট কল, নট কল ইয়েট। আরেকটা হচ্ছে আপনার কলড আপ ক্যাপিটাল বলে একটা ক্যাপিটাল আছে, ওইটাও আমরা ওখানে লিখতে পারি, বাট এই তিনটা লেখা বাধ্যতামূলক। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে যেটা আমরা রেজিস্টার করেছি উইথ গভর্নমেন্ট। সাবস্ক্রাইব ক্যাপিটাল হচ্ছে যেটা মেমোরেন্ডামে আমরা লিখেছি, মেম্বাররা এগ্রি করেছে যে তারা এটা সাবস্ক্রাইব করবেন, তাই না স্যার? আমরা যখন কল করেছি, অর্থাৎ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টটা ওপেন করার পর আমরা প্রত্যেককে বলেছি যে স্যার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, আপনারা পেইড আপ ক্যাপিটালের টাকাটা জমা দেন। এইটা বলার পর দেখা গেল আমরা সবাই, যে 3 জন লোক টাকা জমা দেওয়ার কথা ছিল, তারা 5 লাখ, 4 লাখ, 1 লাখ জমা দিয়ে দিয়েছে। একদম আইডিয়াল কন্ডিশন, ঠিক কিনা স্যার? জি স্যার। আর এটাকের মজার বিষয় হচ্ছে ম্যাথমেটিক্যালি একটা থেকে আরেকটা ছোট 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 হয়ে যাচ্ছে। একদম গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। কে বলেছেন এটা? আমি সগির আহমেদ স্যার। সগির আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ভালো একটা কথা মনে করিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে আজকে আমরা জেনে রাখবো, এরপরে আর কোনোদিন যেন এটা নিয়ে আমরা আলোচনা না করি না। কি সেটা হচ্ছে, সাবস্ক্রাইব ক্যাপিটাল কখনোই অথরাইজ ক্যাপিটালের বেশি হতে পারবে না, মনে থাকবে স্যার? জি স্যার। জি। আর একটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল কখনোই সাবস্ক্রাইব ক্যাপিটালের বেশি হতে পারবে না, সমান হইতে পারবে। এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে স্যার এটা আবার কেমন কথা বললেন? একদম ম্যাথমেটিক্যালি যদি আমরা কথাটা বলি তাহলে ক্লিয়ার হবে। সগির ক্লিয়ার একটু কোথাও হইলে আমাকে বলবেন। যেমন ধরুন, আমি কি বলবো স্যার, আমি তো কিছু জানি না। থ্যাংক ইউ। অথরাইজ ক্যাপিটাল 1 কোটি টাকা বলেছিলাম, মনে আছে? জি স্যার। নুরুল নাহার জিজ্ঞেস করছিল যে তার কয় টাকা লাগবে রেজিস্ট্রেশন, বলেছিলাম 28,000 সামথিং লাগবে, বলেছিলাম। জি স্যার। এই কোম্পানি আমরা অথরাইজ ক্যাপিটাল 1 কোটি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। এই কোম্পানিটার নাম হচ্ছে কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিসেস পিএলসি। এই কোম্পানির সাবস্ক্রাইব ক্যাপিটাল মেমোরেন্ডামে লিখেছি 10 লাখ টাকা দিব, আমরা 100 জন 10 লাখ টাকা সাবস্ক্রাইব করবো বলেছি। এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে সবাইকে জানানোর পর প্রত্যেকেই তার নির্দিষ্ট পরিমাণ টাকা যেটা দেওয়ার কথা ছিল, তার নামের পাশে যেটুকু শেয়ার লেখা ছিল সেইটুকু টাকা জমা দিয়ে দিয়েছে। আইডিয়াল কন্ডিশন। 1 কোটি টাকা অথরাইজ ক্যাপিটাল, 10 লাখ টাকা সাবস্ক্রাইব, 10 লাখ টাকা পেইড আপ। সগির ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এবার একটা অল্টারনেটিভ জিনিস আমরা জেনে নেই, একটা ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? এক্সেপশন। অথরাইজ ক্যাপিটাল 1 কোটি, সাবস্ক্রাইব ক্যাপিটাল 10 লাখ, পেইড আপ ক্যাপিটাল যখন আসছে তখন আমার যিনি 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল তিনি দিয়েছে 4 লাখ, যিনি 4 লাখ টাকা জমা দেওয়ার কথা ছিল তিনি দিয়েছে 3 লাখ, আর যিনি 1 লাখ টাকা জমা দেওয়ার কথা ছিল উনি দিয়েছে 1 লাখ। এখন পেইড আপ কত হয়েছে স্যার?
ওই যে 3 লাখ 1 লাখ করে হয়েছে 3 লাখ কম হয়েছে স্যার 2 লাখ টাকা কম হয়েছে 2 লাখ 2 লাখ টাকা বিল 8 লাখ টাকা হয়েছে। এখন যদি আমরা ফরমেশনটা লিখি কোনো একটা কাগজে, তাইলে লিখবো অথরাইজ ক্যাপিটাল 1 কোটি, সাবস্ক্রাইব ক্যাপিটাল 10 লাখ, পেইড আপ ক্যাপিটাল 1 লাখ। চিত্রটা কি ক্লিয়ার চোখের সামনে আসছে? ক্লিয়ার স্যার, যা পাইছি তাই লিখবো। এক্স্যাক্টলি কারণ আমরা জার্নাল এন্ট্রিতে কি করব, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পেইড আপ, কিন্তু এখানে রিসিভেবল লেখার কোনো সুযোগ নাই। তবে আমরা কি করি, আদার রিসিভেবল অর কলসিনেরিয়াল বোর্ডে ওই 2 লাখ টাকা দেখাইয়া এদিকে 10 লাখ টাকা পেইড আপ ক্যাপিটাল করি। কেন? কারণ হলো ওই কোম্পানির ডাইরেক্টরদেরকে বাঁচানোর জন্য, ইজ্জতটা বাঁচানো। কল আপ কি না? জি, কল আপ। এখন যদি ব্যবসা যদি আরো বাড়াইতে হয়, যদি সময়ের প্রয়োজনে দেখা যাচ্ছে আমার এক্সটেনশন করতে হবে, টাকা বাড়াইতে হবে, তখন আবার অথরাইজ ক্যাপিটাল বাড়াইয়া তারপর আস্তে আস্তে আমার ধাপে ধাপে আবার আসতে হবে। স্যার আমরা যে কথাটা আজকে শিখলাম সেই কথাটা হচ্ছে সাবস্ক্রাইব ক্যাপিটাল কোনই অথরাইজ ক্যাপিটালকে এক্সিড করতে পারবে না। যদি কখনো সগীর যে কথাটা বলার চেষ্টা করেছে, যদি কখনো সাবস্ক্রাইব ক্যাপিটাল পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর প্রয়োজন হয়, অলরেডি যদি দেখা যায় যে অলরেডি আমার পেইড আপ ক্যাপিটাল 1 কোটি হয়ে গেছে, যদি আমার পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর প্রয়োজন হয় আন্ডার সেকশন 155, তাহলে অবশ্যই প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অথরাইজ ক্যাপিটাল আগে বাড়াতে। স্যার এখানে তো অথরাইজ ক্যাপিটাল আমরা অথরাইজ করেই আমি ব্যবসাটা রান করছি, যে এত টাকা অথরাইজ করে আমি ক্যাপিটাল নিয়ে আমি ব্যবসা রান করছি। সেখানেও তো অথরাইজ ক্যাপিটাল কোনো কিছুকে এক্সিস্ট করতে পারবে না, পেইড আপ অথবা সাবস্ক্রাইব কোনটাই নো। অথরাইজ ক্যাপিটালকে কখনোই ক্রস করতে পারবে না। অথরাইজ ক্যাপিটালের সমান অথবা কম হবে, কখনোই অথরাইজ ক্যাপিটালের চেয়ে বেশি পেইড আপ ক্যাপিটাল হবে না, সাবস্ক্রাইব ক্যাপিটাল হবে না। সাবস্ক্রাইব ক্যাপিটাল থেকে যদি পেইড আপ ক্যাপিটাল বেশি হয় তাহলে অতিরিক্ত কি রিটার্ন দেওয়া হবে? এটা রিফান্ড হবে, সম্ভবই না, এরকম আলোচনাই হবে না, সুযোগই নাই। কারণ আপনি একটা ভুল হইতে পারে, দিস উইল বি মিস্টেক। কারণ একজন লোক বলেছে সে 10 লাখ টাকা শেয়ার কিনবে, সে আপনাকে 11 লাখ টাকা জমা দিবে না স্যার, দিবে না। এখানে আরেকটা স্যার, আমরা যারা কোম্পানি লয়ার প্লাস সিএফও প্লাস অন্যান্য যারা আছে, তারা একটা বুদ্ধিতে যে অথরাইজ ক্যাপিটাল যেহেতু তোমাকে টাকা দিতে হবে, ওই ফি দিতে হবে, সেজন্য একটু অথরাইজ ক্যাপিটালটা কমায় রাখা, কলটা যাই দাও না দাও, কিন্তু ওই যে ডিরেক্টর লোন একটা দেখায় যায়। এখন রিসেন্টলি এসে কি হচ্ছে, ওই যে রিটার্নের সাথে ডিরেক্টর লোনের একটা ব্যাপার যখন দাঁড়ায় গেছে, এখন এই টেকনিকটাও বন্ধ হয়ে গেছে। না, এটা টেকনিক বলবো না। এবং এটা একটা জিনিস আজকে ক্লিয়ার করি সগীর, দিস ইজ নট ডিরেক্টর লোন ইজ নট দ্য পার্ট অফ ইকুইটি। কথাটা কি ক্লিয়ার হলো? ক্লিয়ার স্যার, কিন্তু ওরা করে এটা। আমরা ওই জায়গাটাতে যাব না। এজ এ প্রফেশনাল আমরা এই অ্যাডভাইস কাউকে দিব না যে আপনি, কারণ কি আপনি যখনই ডিরেক্টর লোন নিলেন, দ্যাট ইজ এ লোন হওয়া মানে ব্যালেন্স শিট ইমব্যালেন্সড। স্যার আমি পেয়েছি 10 লাখ টাকা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল আর 2 কোটি টাকা হচ্ছে ডিরেক্ট লোন। হ্যাঁ, হতে পারে। এটা নিয়ে আমরা এখন কোনো আর্গুমেন্ট করব না। আমরা শুধু যেই জায়গাগুলোতে রেস্টোরেশন অফ ল আছে সেই জায়গাগুলো অ্যাড্রেস করব, কারণ আমাদের প্রশ্ন আসবে ওইখান থেকে। আমাদের প্রশ্ন এখান থেকে আসবে না যে ডাইরেক্টর লোন ভার্সাস পেইড আপ ক্যাপিটালের রেশিওটা কীরকম হওয়া উচিত, ডেট ইকুইটি রেশিও কী হওয়া উচিত, এটা আলোচনা করব আমরা আইপিও রুল যখন আলোচনা করব তখন। কথা কি ক্লিয়ার? ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার, অথরাইজ ক্যাপিটাল যদি বাড়াইতে চাই তাহলে কি স্যার স্পেশাল রেজলিউশন দিয়ে কি হাইকোর্টে যেতে হবে? অবশ্যই না, হাইকোর্টে যেতে হবে না, ইজিএম করে ফেলতে পারবেন। আচ্ছা, মানে স্পেশাল রেজলিউশন করে জিএম এর মধ্যে না? রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু কমাইতে চাইলে যাইতে হবে স্যার। বলেন অথরাইজ ক্যাপিটাল কমাইতে যদি চাই ইয়েস, এইটাতে আমরা যাব না। এখন আমরা একটু অ্যাডভান্স আলোচনা করে ফেলছি। এই যে অথরাইজ ক্যাপিটাল কমানো তো দূরের কথা, অথরাইজ ক্যাপিটাল কমানো বলে কোনো শব্দ নাই। আমরা প্রফেশনাল লেভেলের স্টুডেন্ট, আমরা এইটা কোনো দিন এটা উচ্চারণ করব না। পেইড আপ ক্যাপিটাল কমানোর সুযোগ আছে, অর্থাৎ এটা হচ্ছে ডিক্রিজ অফ ক্যাপিটাল, রিডাকশন অফ ক্যাপিটাল। এটা সেকশন 59 যখন আলোচনা করব তখন আমরা আলোচনা করব, এটা অ্যাডভান্স আলোচনা করব না। ওকে, এবার আসি করতেছিলাম। জি বলেন স্যার। আমার স্যার পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা পাইছি স্যার, কোম্পানি স্যার ভুল করে তার অথরাইজ ক্যাপিটালের স্যার এক্সিড করে ফেলছে। এটা মিস্টেক, কালেকশনটা এটা মিস্টেক। হ্যাঁ স্যার,
তাই এটা মিস্টেক হয়েছে, এটা হওয়ার পর স্যার অডিটরও সাইন করে দিয়েছে, উনিও এটা খেয়াল করেন না এবং এটা স্যার এজিএমও পাস হয়ে গেছে স্যার। এই অবস্থায় কি অ্যাকাউন্টসটা কি স্যার বাতিল হয়ে যাবে? অ্যাকাউন্টসটা সঠিক নাই। যে কাজটা করতে হবে, এটা যখন 190 তে রিটার্ন সাবমিট হবে টু দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, কত সেকশন কি বলেছি? 190 তে যখন রেজিস্ট্রারের কাছে রিটার্ন সাবমিট করবেন, দ্যাট ইজ আমরা আরজেসি রিটার্ন, এই শব্দটা কে কে শুনেছেন? শুনছি স্যার। শুনেছি, ভেরি গুড। তার মানে বোঝা গেল অনেকেই এটা শুনেছেন। আরজেসি রিটার্ন আন্ডার সেকশন 190, ওইখানে আমরা কি কি জিনিস দিয়ে থাকি? ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মাইনাস অফ দ্য এজিএম এবং পার্টিকুলার্স অফ ডাইরেক্টর, শিডিউল 10, ফর্ম 9, 23rd বি, এই সবগুলি কাগজ দিয়ে সেকশন 90 অনুযায়ী এজিএম শেষ হওয়ার 30 দিনের মধ্যে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক টু দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। কথা কি ঠিক বলছি? এই যে স্যার 30 ডেজ এজিএম 30 ডেজ এই জিনিসটা নিয়ে এখন একটা খেল চলতেছে স্যার। এগুলি নিয়ে এই কথা বলা যাবে না, কারণ আমরা যে আলোচনা করছি এই আলোচনা রেকর্ড হচ্ছে। এই আলোচনা রেকর্ড হচ্ছে। আইনের বাইরে একটি কথা বলা যাবে না। আইনের বাইরে একটি কথা বললে এটার জন্য জেল জরিমানা হবে। বলছি বুঝছেন? বলবো না স্যার, বাস্তবতা আর বলবো না। না, আইনের বাইরে কোনো কথা বলা যাবে না, কারণ আমরা হচ্ছি, প্রথমে বলছি, আমরা হচ্ছি 2 দিন পরে আল্লাহ চাহে তো আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডেফিনিশন বলি, শুনেন। এই কে প্রশ্ন করতেছিলেন বলেন, এই প্রশ্ন করেন। স্যার আমি একটু ওই যে ইয়াটার ব্যাপারে স্যার, ওই যে আমি একটা কোম্পানিতে অডিট করার সময় যে ফেসটা করছি, যে শেয়ার ক্যাপিটাল রিসিভেবলটা, ওইটা সমাধান চাইছে আর কি, যে কি পরামর্শ দিব। 6 মাসের বেশি হয়ে গেলে স্যার এটা কি সমস্যা হতে পারে? কোনো সমস্যা নাই, অনেক সমস্যা। এটা যদি কোনোদিন রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি প্রশ্ন করে, আপনি কিন্তু আপনার ওই ডাইরেক্টররা, মেম্বাররা সবাই বিপদে পড়ে যাবে। কারণ আপনি 94-এ কি বলা আছে? ডিসকোয়ালিফিকেশন অফ এ ডাইরেক্টর। ডিসকোয়ালিফিকেশন অফ এ ডাইরেক্টরের একটা শর্ত হচ্ছে, আপনি যদি আপনার সাবস্ক্রাইব ক্যাপিটাল, কমিটেড সাবস্ক্রাইব ক্যাপিটাল কলের 6 মাসের মধ্যে জমা না দেন, তাইলে আপনি ডিরেক্টর থাকতে পারবেন না। আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মেম্বারশিপ যদি না থাকে, আপনি ডাইরেক্টর হলে না, মেম্বার নাই, কোম্পানির অস্তিত্ব থাকবে না। না স্যার, নো স্যার। এই স্যার কলটা সম্পর্কে কোন সেকশন আছে স্যার? কলটা কত দিনের মধ্যে করতে হবে? কলটা কয় দিনের মধ্যে করতে হবে এইটার সেকশন না, আপনি পড়বেন হলো 94। আচ্ছা, ঠিক আছে। আমরা কি আলোচনা করতেছিলাম? অ্যাকাউন্টের ডেফিনিশন বলতে চাইছিলেন। হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডেফিনিশন বলতে চাইছিলাম। সহজ উদাহরণ দেই। আপনি যদি এমবিবিএস পাস করে কেউ যখন ভাইবা পরীক্ষা দিতে যায়, তখন তাকে জিজ্ঞেস করে যে আপনি কি কি করেছেন বলেন। প্রশ্নটা কি করেছে লোকমান হোসেন? আপনি আমি অন্য কোশ্চেন করতে চাইছিলাম স্যার, এই কোশ্চেন নাম। হ্যাঁ, কি 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 পড়েছেন বলেন। কি প্রশ্ন করেছে? কি কি পড়েছেন, কি কি পড়েছেন বলেন। আর ওই একই স্টুডেন্ট যখন এফসিপিএস অথবা এফআরসিএস পরীক্ষা দিতে যায়, ভাইবা পরীক্ষা দিতে যায়, তখন তাকে জিজ্ঞেস করে যে মিস্টার এক্স, আপনি এখনো কি কি করেন নাই বলেন। কথা কি বুঝতে পারছেন? when you are a chartered accountant, তখন আপনাকে এমনভাবে প্রস্তুত করতে হবে নিজেকে যে মানুষ আপনার কাছে জানতে চাইবে সব সমস্যার সমাধান। সুতরাং আইনের বাইরে কোনো জবাব দেওয়া যাবে না। জবাব দিলে কি হবে? আপনার প্রফেশন সম্পর্কে মানুষের মিথ্যা ধারণা তৈরি হবে, ঠিক না? সুতরাং আমরা কোনো ভুল কথা বলবো না। হ্যাঁ, ঠিক আছে, আমরা অনেক আলোচনা করব, অনেক গল্পগুজব করব। গল্পগুজব না করলে এই যে স্যার এত বক 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 করতেছি, এই কথাগুলো শুনতে ভালো লাগবে না? ভালো লাগবে না। এই গদ বাঁধা কথা বসে বসে আমি যদি রিডিং করতে থাকি, আপনারা শুনতে মজা লাগবে এগুলো? না স্যার, না, কারণ এর চেয়ে ভালো তো আপনি বাসায় করতে পারবেন। স্যার ছোট্ট একটা ব্রেক দিবেন নাকি? না, ব্রেক দিব না। একবারে আমরা 9:30টায় শেষ করে ফেলবো, কারণ এই ব্রেক দিলে ব্রেকে স্যার আমরা কি নিতে পারি স্যার? হ্যাঁ
এত নিতে পারি স্যার, আইনের বিষয় এত নিতে না না পারি না, স্যার। এই কে বলছে এটা, কে বলছে এটা, এই কথাটা কে বলছে, এই কথাটা কে বলছে? লোকমান। হ্যাঁ, গল্প করতেছি। আচ্ছা নুরুন নাহার, বলেন তো, এই যে স্যার যে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আইনের কথা কি একটাও বলছি? সবাই প্র্যাকটিক্যাল কথা আলোচনা সব করছেন আইনের স্যার। কথা স্যার। আইনের বাইরে কিছু নেই। কথা বলছেন, বেআইনি কথা বলেন। এতগুলো সবই গল্প আইনের বললাম। কথা বলছেন গল্পের মাধ্যমে। হ্যাঁ, আইনের কথা বলেছি গল্পের মাধ্যমে, তাইলে কেন বিরক্ত লাগবে? বিরক্ত লাগা উচিত না স্যার, বিরক্ত লাগবে না, ওই ভাই বলছে হয়তো আমরা এতগুলো লোট নিতে পারবো না। না, না ঠিক আছে প্রশান্ত, কারণ কি, কারণ হচ্ছে যে এই যে কথা বলতেছি, কথা বলতে বলতে একটা ফ্লো তৈরি হয়, কিন্তু যখনই ব্রেক দিব না, এই ব্রেকের মাঝখানে অনেক কিছু ছুটে যাবে। কারণ আপনাদের সাথে কথা বলতেছি, স্যারের তো ওই কাগজে পত্রে লিখে রাখি নাই, স্যার এটা আমাদের যেটা মনে পরীক্ষার হলেও হয় স্যার, প্রথম দিকে কলম আসতে চলে, পরে একদম ধুম হয়ে গুড, ভেরি গুড। হ্যাঁ ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আপনাদেরকে এইটুকু একদম হলফ করে বলতে পারি, এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব সাবজেক্টের চাইতে কর্পোরেট ল, বিজনেস ল, সাকসেস রেট আল্লাহর রহমতে ভালো, খারাপ না, সবার চেয়ে ভালো। স্যার একটা কোশ্চেন করব? ঠিক নাই। হ্যাঁ মিয়া মোহাম্মদ, কি বলেন? স্যার শেয়ার হোল্ডারদের মধ্যে যারা কোম্পানিটা রেজিস্টার করার পর কেউই এর টাকাটা জমা দিল না ব্যাংকে এবং ব্যবসাটাও না করার সিদ্ধান্ত নিছে, তাহলে কি স্যার কোম্পানিটা এইখানেই শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না। তাদেরকে কোম্পানির টাকাও দিতে হবে এবং কোম্পানিকে ফর্মালি উইন্ডিং আপ করতে হবে, একদম ফর্মালি উইন্ডিং আপ করতে হবে। স্যার এই কথা বলার সুযোগ আছে যে আমি শেয়ারটা কিনি নাই, আমার আর No, এটা ট্যাক্সও দেখালাম না, এটা কারণ করলাম না। মেমোরেন্ডামে স্বাক্ষর করে গভর্নমেন্টের কাছে জমা দেওয়ার মানে হচ্ছে হি ইজ কমিটেড টু পে হিজ পেইড আপ ক্যাপিটাল। কারণ মেমোরেন্ডামটা কিন্তু যখনই রেজিস্ট্রার এটা রেজিস্ট্রেশন করেছে, সাথে সাথে এটা গভর্নমেন্ট দলিল হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। এটা অথরাইজ মানে অর্ডিনারি শেয়ার হোল্ডারের ক্ষেত্রে সুযোগ নাই, কিন্তু যে প্রিফারেন্স, নন প্রিফারেন্স, আদার শেয়ারের ক্ষেত্রে আবার এই যে ওইটা স্যার আমরা আলোচনায় আনবো না, কারণ আমরা যেই আদার দেন পেইড আপ ক্যাপিটাল যতগুলো আছে সব হচ্ছে লোন, সব হচ্ছে কি লোন স্যার, দ্যাট স্যার কোনোটা ইকুইটি নাও, কোনোটা ইকুইটি না। সো ওইটা নিয়ে আমরা আলোচনা করব না। ওকে, নেক্সট আমরা যেই জিনিসটা আলোচনা করছিলাম, শিডিউল 10, শিডিউল 10 পেইড আপ ক্যাপিটাল নিয়ে অনেকগুলো আলোচনা কিন্তু আমরা এরই মধ্যে শেষ করেছি, আর এটা নিয়ে ডিটেলস আলোচনা করব না। এখন আমি স্পেসিফিক্যালি এটা বলবো, আপনি যখন কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন, কোম্পানি রেজিস্ট্রেশন করার পর আপনি মেমোরেন্ডামে যে আপনার ক্যাপিটাল উল্লেখ করা আছে দ্যাট ইজ গুড এনাফ, কিন্তু 18 মাসের পরে, 18 মাসের মধ্যে একবার আপনাকে অবশ্যই অবশ্যই শিডিউল 1 অ্যাপ্রুভ করাতে হবে। কি করাতে হবে? প্রথমটার ক্ষেত্রে 18 মাস, ইয়েস, এবং পরবর্তী বছর প্রত্যেক বছর একবার আপনাকে শিডিউল 10 অ্যাপ্রুভ করাতে হবে। অ্যাপ্লিকেশন ক্রমে একটু বাড়ানো যায় স্যার, অ্যাপ্লিকেশন ক্রমে স্যার ওইটাতে আমরা যাব না, ওইটাতে আমরা যাব না। ওইখানে যে সমস্ত পাওয়ারগুলো রেজিস্ট্রারকে দেওয়া আছে সেই পাওয়ারগুলোতে আমরা যাব না। কেন? শিডিউল 10টা যখনই আপনি করবেন, রিটার্ন সাবমিট করবেন অ্যাজ পার 190, আপনি শিডিউল 10টা সাবমিট করবেন, বিকজ আপনি বছরের যে কোনো সময় শিডিউল 10-এর জন্য আবেদন করতেই পারেন, কিন্তু আপনাকে অবশ্যই আপনি যেই সময়ে শিডিউল 10-এর জন্য আবেদন করবেন তার ইমিডিয়েট অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভেরিফাই করা ছাড়া শিডিউল 10 দেবে? দেবে না। হ্যাঁ বলেন। স্যার আমি সম্ভাবনা এটা মিস করছি স্যার, শিডিউল 10 কি ইনকর্পোরেশন অফ সার্টিফিকেট না স্যার? ইনকর্পোরেশন করার 18 মাসের মধ্যে একবার সার্টিফাইড কপি নিতে হবে। সার্টিফাইড কপি নিতে হবে মিন্স আপনাকে রেজিস্ট্রারের কাছে রেজিস্টার করতে হবে। আপনার এর পরবর্তী বছর সাবসিকুয়েন্ট ইয়ারগুলোতে আন্ডার সেকশন 36 আপনাকে এটা সার্টিফাই করাইতে হবে, রেজিস্টার করাইতে হবে, মিন্স আপনাকে সাবমিট করতে হবে, শিডিউল 10 সাবমিট করতে হবে টু দ্য রেজিস্ট্রার। এর মধ্যে একজন প্রশ্ন করেছিল, স্যার এইটা টাইম বাড়ানো যেতে পারে অ্যাপ্লিকেশন? টাইম বাড়ানোর কোনো প্রশ্ন নাই স্যার। কেন টাইম বাড়ানোর প্রশ্ন নাই? এবার আমি ক্লিয়ার করি। যেটা আপনাকে বাধা দিয়েছিলাম সেটা হচ্ছে আপনি বছরের যে কোনো সময় শিডিউল 10-এর সার্টিফাইড কপি চাইতেই পারেন,
যে বলেছিলেন টাইম বাড়ানো যায়, সে আমার কথাটা বুঝুন। কিন্তু আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন তখনই আপনাকে কি প্রশ্ন করবে, আপনার ইমিডিয়েট আপনি যে সময় সার্টিফিকেট অফ শিডিউল 10 আপনি নিতে যাচ্ছেন, ইমিডিয়েট যেই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সাবমিট করা আছে ও ছাড়া আপনাকে শিডিউল 10 দেবে না স্যার। স্যার শিডিউল 10 কি 190 সাথে জমা দিতেই হবে। শিডিউল 190 না আলাদা দিবেন? জমা দিতে হবে। আচ্ছা, ওটা একসাথে। কারণ আপনার সাবসিকুয়েন্ট ইয়ারে আপনি দিবেন তো, প্রথম হলো 18 মাসে, হ্যাঁ, এর পরবর্তীতে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার, তার মানে হচ্ছে আপনি বছরে বেশি বা আরো চাইতে পারবেন। কিন্তু যখনই আপনি চান না কেন কি করবেন, ইমিডিয়েট আপনার যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাবমিটেড থাকবে টু দা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, ওইটার ভিত্তি ছাড়া, অর্থাৎ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া আপনাকে শিডিউল 10 এর সার্টিফাইড কপি দেবে না, দেবে না। তাইলে ওইটার সাথে জমা দিতে হবে, এজন্য 190। ঠিক আছে, সুন্দর লজিক স্যার। অলরাইট, জি স্যার। তাইলে এবার কি ক্লিয়ার? জি স্যার। আমি বছরের যে কোনো সময় চাই না কেন, কিন্তু আমাকে ইমিডিয়েট যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার সাবমিট করা থাকবে এবং শিডিউল 10 এ প্রথমে লেখার সময় লেখাই থাকে যে কোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভিত্তিতে আপনি এই শিডিউল 10টা চাচ্ছেন। এম আই রাইট? জি, সুতরাং এটা নিয়ে আমরা কোনো কনফিউশন ক্রিয়েট করবো না। এমন কোনো শব্দ আমরা বলছি না যেই শব্দটা লয় নাই। তাইলে আমরা 18 মাসের মধ্যে একবার আর অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার আমাকে এটা সাবমিট করতে হবে। এবং সাবমিট করার মিনস হচ্ছে আমি যখনই সাবমিট করব, এটা যে সাবমিট করেছি প্রপারলি, এটা যে অ্যাপ্রুভড হয়েছে বাই দ্য রেগুলেটর, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হচ্ছে টু গেট সার্টিফাইড করতে। ক্লিয়ার? জি নাজমুল, কোনো প্রশ্ন? ওকে, এবার আসি। এতক্ষণ যে আমরা শেয়ারের কথা বললাম, শেয়ার সার্টিফিকেটের কথা বললাম, ক্যাপিটালের কথা বললাম, এই ক্যাপিটাল এক মানুষ থেকে আরেক মানুষ পরিবর্তন করা সম্ভব? কোশ্চেনটা বুঝি না স্যার। তার মানে শিডিউল 10টা প্রতি বছর সম্ভব স্যার? সম্ভব। ইয়েস, সম্ভব। সম্ভব মিনস ধরুন আগে ছিল ABC, এখন হয়েছে ABCD, হতে পারবে? জি। আগে ছিল 4 জন, এখন হয়েছে 5 জন। আগে ছিল 5 জন, এখন হয়েছে 6 জন। আগে ছিল 4 জন, এখন হয়েছে 3 জন। হতে পারবে? জি স্যার। হতে পারবে। এই যে হওয়ার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে শেয়ার ট্রান্সফার। এই প্রক্রিয়াটা কি? শেয়ার ট্রান্সফার। এবং এই শেয়ার ট্রান্সফারটার জন্য সেকশন 38 স্পেসিফিক্যালি আপনাকে গাইডলাইন দিয়েছে। কি বলেছে? 117। ইয়েস, ভেরি গুড। 117 ফর প্রাইভেট লিমিটেড কোম্পানি এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি। ইফ ইট ইজ এ পাবলিকলি ট্রেডেড কোম্পানি, আপনার 117 এর কোনো প্রয়োজন আছে? নাই। কেন নাই? কারণ এখন হয়ে গেছে, সমস্ত শেয়ার সার্টিফিকেট কি হয়ে গেছে? ডিজিটালাইজড, তাই না স্যার? সিডিবিএল হয়েছে। সিডিবিএল এর নাম শুনেছি আমরা কেউ? এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মতো একটা ক্লিয়ারিং হাউস, যেটাতে সমস্ত লিস্টেড কোম্পানি, বিসেক কর্তৃক অ্যাপ্রুভড সমস্ত কোম্পানির শেয়ার লেনদেন হয়। শেয়ার লেনদেন হওয়ার যে ক্লিয়ারিং হাউস, এটার নাম হচ্ছে সিডিবিএল। এই সিডিবিএল এর মাধ্যমে এই ডিজিটালাইজড, ডিম্যাটেরিয়ালাইজড শেয়ারগুলো লেনদেন হয়ে থাকে এবং একজনের শেয়ারটা আরেকজনের ট্রান্সফার হয়ে থাকে। এই ক্ষেত্রে 117 এর কোনো প্রয়োজন নাই। হোয়াট ইজ 117? 117 হচ্ছে একটা ফর্মের নাম। এই ফর্মের নাম হচ্ছে 117 এবং এটা হচ্ছে মেইনলি যদি আমরা বলি, এটার ক্লারিফিকেশনটা যদি বলি, ইট ইজ এ ইনস্ট্রুমেন্ট অফ শেয়ার ট্রান্সফার। ইনস্ট্রুমেন্ট অফ শেয়ার ট্রান্সফার। এই ইনস্ট্রুমেন্টটা গাইডেড বাই সেকশন 38। সেকশন 38। আরেকটা জিনিস হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটা ট্রান্সফারর এন্ড ট্রান্সফারি দুইজনের মাধ্যমে স্বাক্ষরিত হয়ে থাকেন। অ্যাফিডেভিট স্বাক্ষরিত হয়ে থাকেন একজন শেয়ার এই ট্রান্সফারর এন্ড ট্রান্সফারি। অ্যাফিডেভিট যেই জিনিসটা উচ্চারণ করলেন একজন আমাদের পার্টিসিপ্যান্ট, সেটা হচ্ছে ইট ইজ এ ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন, যেখানে আমি কোনো ফ্রড করছি না। কি করছি না? অ্যাফিডেভিট বা ডিক্লারেশন আমরা যেটা গভর্নমেন্টের একটা স্ট্যাম্পে স্বাক্ষর করে দিচ্ছি, এটার মানে কি?
এটার মানে হচ্ছে যে আমি এখানে কোনো ফ্রডের আশ্রয় নেই নাই, কিন্তু yes, purely 117 is the clear document to transfer share. It's a clear document. তারপরেও in addition to that একটা affidavit, একটা আন্ডারটেকিং is required as per law, কারণ হচ্ছে আমরা যাতে কোনো ভুল ভ্রান্তি তৈরি না হয়, নাম্বার 1। নাম্বার 2, একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফারর অ্যান্ড ট্রান্সফারিং স্বাক্ষর করে তারপরে ইভিডি যে পাবলিক লিমিটেড কোম্পানি অর প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা বোর্ড কর্তৃক অ্যাপ্রুভড হয়ে দেন এটা শেয়ার ট্রান্সফারের প্রক্রিয়াটা শুরু হয়। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে আমার শেয়ার আমি বিক্রি করব, বোর্ড কর্তৃক কেন অ্যাপ্রুভ হবে? এই প্রশ্নটা আসে না স্যার? আসে তো? কেন আসে? কারণ আমরা যখন আজকে সন্ধ্যার সময় আলোচনাটা শুরু করেছিলাম তখন এইভাবে শুরু করেছিলাম যে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার ট্রান্সফার রেস্ট্রিক্টেড বলেছিলাম, মনে আছে স্যার? বলেছিলাম। এটা হচ্ছে আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রি করতে চান, এই শেয়ারটা বিক্রি করার জন্য ইউ আর নট ফ্রি। আপনাকে আদার যে সমস্ত শেয়ার হোল্ডার আছে সেই শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতেই আপনি শেয়ারটা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমেই তাদেরকে জানাবেন যে ভাই আমি মিস্টার ওয়াই, আমার পক্ষে তোমাদের সাথে কোম্পানিতে থাকা সম্ভব হচ্ছে না, ডিউ টু মাই পার্সোনাল রিজন আই ওয়ান্ট টু লিভ দ্য কোম্পানি। তোমরা যদি আমার শেয়ারটা কিনে নাও আই উইল বি অবলাইজড, আই উইল বি হ্যাপি। কথা কি মেসেজটা ক্লিয়ার হলো স্যার? এখন কোম্পানিতে দুইজন আরো শেয়ার হোল্ডার আছে, একজন বলেছে এই কথা, তাইলে আরো দুইজন আছে, তাই না স্যার? ওই দুইজন বলল যে ঠিক আছে আমরা দুইজন 50-50 আপনার শেয়ারটা কিনে নিচ্ছি। রেজল্ট দুইজনের একজন বলল যে ভাই আমার কাছে আপাতত টাকা নাই, আই ক্যান নট বাই মোর শেয়ার, তুমি নিয়ে নাও। তখন সি বলল ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি, প্রবলেম রিজলভ। এ এবং সি দুইজনেই বলল যে ভাই আমাদের দুইজনের কারোর পক্ষেই তোমার শেয়ারটা এই মুহূর্তে কেনা সম্ভব নয়, তুমি থার্ড পার্টি কারো কাছে যদি শেয়ারটা বিক্রি করতে পারো তুমি নিয়ে আসো, আমরা তো অ্যাকসেপ্ট করে নিব। কথাটা কি ক্লিয়ার হলো স্যার? এবার কি আমরা রেস্ট্রিকশনের ক্লিয়ারেন্সটা বুঝতে পারছি? স্যার আমার একটা কোশ্চেন ছিল এখানে, এই জিনিসটা করার উদ্দেশ্য কি স্যার আমাদের যে যাতে অন্তর্কন্ত্র না হয়, নতুন কাউকে না জানাইয়া, এই জন্য? অর্থাৎ আপনি যেন এক্সিস্টিং শেয়ার হোল্ডারকে না জানাইয়া কোনো কেওয়াস, কোনো প্রবলেম, কোনো আনটুয়ার্ড সিচুয়েশন তৈরি না হয়, এই জন্য জিনিসটা যেন অ্যামিকেবল থাকে, এই জন্যই এটা। এমন একজন কাউকে ঢোকানো হলো যে সে রেফারেন্স করা অন্যদেরকে ডমিনেট করা, এরকম কিছু একটা না, অনেক কিছুই আছে, সেগুলো আমরা ডিটেলস আলোচনায় না গেলাম, আমরা শুধু এইটুকুতে থাকলাম। আইনের উদ্দেশ্য হচ্ছে যেন কোনোভাবে এক পক্ষ আর এক পক্ষকে এগ্রিভ করতে না হয়, কোনোভাবে এগ্রিভ না করে, কোনোভাবে ডিসিভ না করে, কোনোভাবে মিসগাইড না করে, কোনোভাবে এটাকে কি বলে কোনো ইন্টারেস্ট যেন আনপ্রোটেক্টেড না থাকে, অথবা মাইনরিটি যেন কোনোভাবে ডিপ্রাইভ না হয়। আর একদম ভেরিফিকেশন এ যেখানে বলছিলাম যে ট্রান্সপারেন্ট থাকতে হবে। ইয়েস, একদম সবকিছু যেন ফেয়ার থাকে, সবকিছু যেন ফেয়ার থাকে। তাহলে আমরা কি করেছি? আমরা এইভাবে বোর্ড রেজুলেশন করে সিদ্ধান্ত হলো যে বি এবং এ এবং সি তারা কেউই শেয়ারটা নিতে পারছে না, সুতরাং বি এর শেয়ারটা কিনবে হলো ডি। বি এর শেয়ারটা কে কিনবে? ডি। এই শেয়ারটা ট্রান্সফার করার জন্য এই 117 অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর 117টা বর্তমান শেয়ার হোল্ডার বা ম্যানেজিং ডাইরেক্টর এরা কেউ ভেরিফাই করে দিবে যে তারা যে স্বাক্ষরটা করেছে এই স্বাক্ষরটা সঠিক আছে। অ্যাকর্ডিংলি আদার যত ডকুমেন্ট আছে, মাইনরস অ্যান্ড আদার্স, সব কিছু ফিল আপ করে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিদের কাছে সাবমিট করবে। 38-এর একটা এডিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে ভেরিফিকেশনটা, এই ট্রান্সফারর অফ দ্য কোম্পানি, যিনি শেয়ারটা ট্রান্সফারর, ওনাকে রেজিস্ট্রারের সামনে গিয়ে তার সিগনেচারটা ভেরিফাই করা বাধ্যতামূলক। এটা আগে মোটেই ছিল না, মাঝখানে এইটা রেজিস্ট্রার আরজেসি সার্কুলার দিয়ে, ইন্টারনাল সার্কুলার দিয়ে এটাকে কমপ্লাই করতেছিল। পরবর্তীতে এটা যখন 2020 সালে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছে তখন এটাকে আইনের মধ্যে ঢুকিয়ে নিয়েছে যে অবশ্যই এই সিগনেচারটা ভেরিফাইড হবে বাই দ্য ইন ফ্রন্ট অফ দ্য রেজিস্ট্রার অফ দ্য কোম্পানি। এই আরজেস কথাটা কি ক্লিয়ার?
জি, তখন এই রেজিস্ট্রারের সামনে গিয়ে উনি ওনার সিগনেচারটা ভেরিফাই করলেন। ভেরিফাই করার পর কি হলো, শেয়ার ট্রান্সফারটা কমপ্লিট হলো। অ্যাকর্ডিংলি বি এর জায়গায় ডি চলে আসলো, বি এর জায়গায় ডি চলে আসলো। এখন এতদিন শেয়ার হোল্ডার ছিল এ বি সি, এখন হয়ে গেছে এ সি ডি। কথা কি ক্লিয়ার হলো স্যার? এই যে সিগনেচার ভেরিফিকেশনটা, এই সিগনেচার ভেরিফিকেশনটার বেলায় আরো দুইটা ক্লজ দেওয়া আছে। নাম্বার ওয়ান গেল রেজিস্ট্রারের সামনে এটা ভেরিফাই হবে। নাম্বার টু, যদি কোনো ফরেনার হয় অথবা উনি যদি বাংলাদেশি হন বা বিদেশে গিয়া আটকা পড়েছেন, এমন ঘটনা ঘটতে পারে যেমন করোনার সময় সারা পৃথিবীর প্লেন যোগাযোগ বন্ধ ছিল না স্যার? ওই সময়ে কোনো একটা কোম্পানির শেয়ার ট্রান্সফার করার প্রয়োজন হয়েছে, তখন কিভাবে করবেন? এটার জন্য প্রভিশন দেওয়া আছে যে তিনি যেই দেশে অবস্থান করছেন ওই দেশে বাংলাদেশের নিয়ারেস্ট এমবেসিতে গিয়ে উনি ওনার সিগনেচারটা ভেরিফাই করতে পারবেন। কথাটা কি বুঝাতে পারলাম? জি। এবং থার্ড হচ্ছে, যদি কেউ অসুস্থ হন অথবা শারীরিকভাবে অক্ষম হন অথবা যেতে না চান, তিনটাই হতে পারে। ধরেন এমন একজন লোক যিনি কিনা রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে গিয়া ওইখানে কি জানি বলে বাইরে চেয়ারের মধ্যে বসে থাকাটা উচিত হবে? আসেন এরকম বহু লোক যার শেয়ার ট্রান্সফার করার প্রয়োজন হয়। এই ধরনের বিষয়ের বেলায় বলা হয়েছে যে রিকুইজিট ফি জমা দিয়ে আপনি যদি রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিদের কাছে আবেদন করেন যে আমি আপনার অফিসে যাইতে পারবো না, বাট আপনি আপনার অফিসকে আমার অফিসে নিয়ে এসে আমার সিগনেচারটা ভেরিফাই করে যেতে পারে, এটাকে বলা হয় কমিশনিং। এই কমিশনিংয়ের মাধ্যমেও আপনার সিগনেচার ভেরিফাই হতে পারে। কথা কি ক্লিয়ার হলো স্যার? অবশ্যই। এটা রিকুইজিট ফি প্রথমেই বলেছি, রিকুইজিট ফি দিয়ে আপনি লিখিতভাবে রেজিস্ট্রারের কাছে আবেদন করবেন যে আমার যিনি ট্রান্সফারার আছেন উনি ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস উনি আসতে পারছেন না, সুতরাং আপনারা গিয়ে ওনার সিগনেচারটা ভেরিফাই করে আসবেন এবং রিকুইজিট ফি জমা দেওয়ার পর ওনারা গিয়ে সিগনেচারটা ভেরিফাই করে আসবেন। এই গেল তিনটা। সাথে আরেকটা জিনিস, এই যে সিগনেচার ভেরিফিকেশন কথাটা ব্যবহার করলাম, এই সিগনেচারটা ভেরিফাই করার জন্য ফর্ম 12 এবং ফর্ম শিডিউল 10 প্রেজেন্ট করা বাধ্যতামূলক। কি প্রেজেন্ট করা? কারণ কি? কারণ হচ্ছে উনি যে এই কোম্পানির শেয়ার হোল্ডার, আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া, আমি যে এবিসি লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার, এইটা প্রমাণ করার জন্য আমার কি কোনো আইডি কার্ড আছে? নাই, 10 আছে স্যার, 10 এর মধ্যে লেখা আছে। ফর্ম শিডিউল 10 এ লেখা আছে যে আমি মোহাম্মদ ইয়াসিন মিয়া, আমার 100টা শেয়ার আছে এবিসি লিমিটেড অথবা এবিসি পিএলসি, তাই না স্যার? জি। সুতরাং আমাকে এই ডকুমেন্ট দিয়ে প্রুফ করতে হবে যে ইয়েস, I am the shareholder of the particular company, so now I am interested to transfer my some share or whole share to Mr. X, Mr. D, এবং সেটা ট্রান্সফারের যত প্রক্রিয়া আছে সেগুলো ফিল আপ করবে। তাইলে 117 হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ ট্রান্সফার, আর ট্রান্সফারের জন্য যে প্রক্রিয়া হচ্ছে এটা গাইডেড বাই সেকশন 38। এবং গাইডেন্সটা কি? গাইডেন্সটা হচ্ছে ট্রান্সফারার অ্যান্ড ট্রান্সফারিং তারা 117 ফিল আপ করে কোম্পানির রেজুলেশনের মাধ্যমে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিতে সাবমিট করবেন। সাবমিট করার পর রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানিজের সামনে গিয়ে উনি সিগনেচারটা ভেরিফাই করবেন, এবং এই সিগনেচারটা ভেরিফাই করার জন্য প্রক্রিয়া কি? প্রক্রিয়া হচ্ছে তাকে শিডিউল 10 এবং ফর্ম 12 এর মাধ্যমে প্রুফ করতে হবে যে হি ইজ দ্য শেয়ার হোল্ডার। এবং এটা যদি এনআরবি হয় অথবা উনি যদি ফরেনার হয় অথবা বিদেশে গিয়ে যদি কেউ আটকা পড়ে, তার শেয়ার হোল্ডারের এই শেয়ার হোল্ডিংয়ের পজিশন করার মাধ্যমে, প্রুফ করার মাধ্যমে এই নিয়ারেস্ট এমবেসিতে গিয়ে তার সিগনেচারটা ভেরিফাই করে নিতে পারবেন। স্যার 12 কি থাকবে স্যার? 12 স্যার ফর্ম 12 পার্টিকুলারস অফ ডাইরেক্টরস। এটা লাগবে কেন স্যার? ওইটা অবশ্যই লাগবে, কারণ ওইখানে কোন কোন ডাইরেক্টর আছে এটা প্রমাণ করার জন্য। এটা প্রমাণ করার জন্য কেন?
এইটা আমরা যখন সেকশন 115 আলোচনা করব তখন আমরা পার্টিকুলারস অফ ডাইরেক্টরটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আর শুধু আমরা এইটুকু জানি যে পার্টিকুলারস অফ ডাইরেক্টর কেন লাগবে, কারণ ডাইরেক্টর কারা কারা, কারণ এইটা যদি না জানে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি যে বোর্ড রেজুলেশনটা পেয়েছে, এই বোর্ড রেজুলেশনটা কিভাবে বুঝবে সঠিক ডাইরেক্টররা বোর্ড মিটিংটা করতেছে, এটা বুঝবে কিভাবে? ইয়েস, ফর্ম 12 অফ সার্টিফাইড কপি, লেটেস্ট ফর্ম 12 এর মাধ্যমে বুঝতে পারবে যে বোর্ড রেজুলেশন যেটা হয়েছে সেটা যথাযথ ডাইরেক্টরের মাধ্যমে হয়েছে। কথা কি ক্লিয়ার হলো স্যার? জি স্যার। টেকনিক্যাল পয়েন্ট হ্যাঁ, এটা একটা টেকনিক্যাল পয়েন্ট। ইয়েস। আর শিডিউল 10 প্রমাণিত হলো যে আমি ওই পার্টিকুলার কোম্পানির শেয়ার হোল্ডার এবং আমি এখন শেয়ারটা ট্রান্সফার করতেছি। তো তাহলে আমরা কখন 115 বা অ্যালটমেন্টটা করব? তো 151 কিন্তু অ্যালটমেন্ট যেটা আর কি স্যার, রিটার্ন এস টু অ্যালটমেন্ট 151 আপনি এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করছি সমস্ত আলোচনা করেছি মেমোরেন্ডাম অনুযায়ী শেয়ার সাবস্ক্রাইব হবে, রাইট? আর 151 হচ্ছে আপনি আদার দেন দ্যাট আপনি যদি শেয়ার অ্যালটমেন্ট করেন আপনি শেয়ার বিক্রি করতে পারেন অথবা আপনি কোনো সম্পৃক্তির বিনিময়ে শেয়ার ইস্যু করতে পারেন, দুটোই করতে পারবেন। যদি করেন তাহলে 60 ডেজের মধ্যে আপনি অবশ্যই 115 অনুযায়ী 60 ডেজের মধ্যে ফর্ম 15, ফর্ম কত? 15 দিয়ে আপনি অ্যালটমেন্টটা সাবমিট করবেন টু দ্য রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। ওইটা আমরা 151-এ যখন আসবো তখন আরো আলোচনা করব। এখন শুধু আপনি প্রশ্ন করলেন, আপনার উত্তরটা দিয়ে রাখলাম। আর এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করছি অ্যাজ পার মেমোরেন্ডাম যে শেয়ারটা আপনারা বিক্রি করেছেন সেই শেয়ারটার টাকা আমরা পরিশোধ করছি, সেই শেয়ারটা। আর আপনি যে 151-এর কথাটা বলেছেন এটা রিটার্ন এস টু অ্যালটমেন্ট। আপনি যদি অ্যালটমেন্ট করেন সেই অ্যালটমেন্টের জন্য আপনি যে টাকা নেন অথবা অন্য কোনো টাকা ছাড়া অন্য কোনো বিনিময়ের এগেনস্টে, পণের এগেনস্টে আপনি যদি শেয়ার ইস্যু করেন 60 ডেজের মধ্যে আপনাকে অবশ্যই ফর্ম 15-এর মাধ্যমে আপনি রেজিস্ট্রারের কাছে রিটার্ন সাবমিট করতে হবে। ইট ইজ রিটার্ন এস টু অ্যালটমেন্ট আন্ডার সেকশন 151। আমরা কি আলোচনা করছিলাম মিস্টার রাশেদ? Yes, no, 150 এটা প্রসঙ্গক্রমে এসেছে। অ্যাকচুয়ালি আমাদের মূল আলোচনা ছিল শেয়ার ট্রান্সফার। মূল আলোচনা কি ছিল? শেয়ার ট্রান্সফার। Yes, জি। তারপরে আছেন এই যে শেয়ারের যে বইগুলো আছে, শেয়ারের বইগুলো আপনার এই যে রেজিস্টার, তাই না স্যার? শেয়ার সার্টিফিকেট নাম শুনেছি, শেয়ার সার্টিফিকেট, শেয়ার রেজিস্টার। জি স্যার। হ্যাঁ, যেমন ধরুন আপনি যদি কোনো ফার্মে থেকে থাকেন, আচ্ছা যদি আপনি চাকরিতে থেকে থাকেন, সকালবেলা গিয়ে বায়োমেট্রিক হোক অথবা একটা খাতা থাকে, খাতার মধ্যে আপনি একটা সিগনেচার করেন, ঠিক না? করেন? জি জি। কারণ কি? আমার উপস্থিতি। ভেরি গুড, ইয়েস। আপনি অফিসে উপস্থিত হয়েছেন, এটার একটা প্রমাণ তো আপনার লাগবে, তাই না? জি, একটা প্রমাণ লাগবে। ঠিক তেমনি আপনার আপনি যে একটা কোম্পানিতে শেয়ার হোল্ডার, এটার একটা প্রমাণ লাগবে না? লাগা উচিত না? প্রমাণ থাকা উচিত না স্যার? আপনি কোম্পানিতে যে পেইড আপ ক্যাপিটাল দিয়েছেন এটা কেমনে বোঝা যাবে? ধরুন আপনার কাছে মেমোরেন্ডাম নাই, আপনার কাছে ফর্ম 12 নাই, আপনার কাছে শিডিউল 10 নাই, আপনি যে ওই কোম্পানির শেয়ার হোল্ড করেন এটা আমরা বুঝবো কেমনে? কোনো ডকুমেন্ট লাগবে না স্যার, আপনার একটা আইডেন্টিটি লাগবে, তো সার্টিফিকেট দিবে না? ইয়েস, আপনাকে একটা শেয়ার সার্টিফিকেট দেওয়া হবে। এবং এটাকে যদি আমি সহজ বাংলায় বলি, ইটস এ মানি রিসিপ্ট। কি এটা কোম্পানি নিজে, প্রাইভেট লিমিটেড কোম্পানি নিজেই বানায়, পাবলিক কোম্পানি না, আপনি বানাবেন, কোনো সমস্যা নেই, আপনি বানাবেন। আপনার বানায়ে আপনি এইটা আপনি যার কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছেন তাকে 1 লাখ টাকার একটা কাগজ দিয়ে দিবেন, লিখে দিবেন যে আপনার কাছ থেকে 10,000 শেয়ার, প্রতিটা শেয়ারের দাম 10 টাকা, মোট 1 লাখ টাকা বুঝিয়া পাইলাম। এই কাগজখানা আপনি যখনই উপস্থাপন করিবেন তখন কোম্পানি আপনার এই 1 লাখ টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। অথবা এই কাগজখানা আপনি যতদিন পর্যন্ত বহন করিবেন ততদিন আপনার এক্সিকিউটর অর অ্যাডমিনিস্ট্রেটর, কি শব্দ বলেছি স্যার?
দুইটা শব্দ বলেছি, এক্সিকিউটর অর অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর। এটা আপনার পক্ষের কোনো লোক অথবা আপনার কোনো উত্তরাধিকারী, আপনার পক্ষের কোনো লোক অথবা আপনার কোনো উত্তরাধিকারী এই কাগজখানা নিয়ে যখনই কোম্পানিতে উপস্থিত হইবেন তখনই ওই কোম্পানির লাভ লোকসানের অংশীদার হইবেন। এবং উনি যদি কখনো টাকা ফেরত নিতে চান তাহলে এই শেয়ারখানা, এই কাগজখানা কোম্পানিতে তো আর ফেরত দিতে পারবে না, অন্য কোনো লোকের কাছে অথবা কোম্পানির অন্য মেম্বারের কাছে ফেরত প্রদান পূর্বক টাকা ফেরত নিয়ে যাইতে পারবে। এত কথা লেখা থাকে না, কিন্তু এই কাগজটার মিনিং হচ্ছে, কথাটা কি বুঝতে পারলাম স্যার? এটা তো শেয়ার সার্টিফিকেট। ইয়েস, শেয়ার সার্টিফিকেট। শেয়ার সার্টিফিকেটের মিনস হচ্ছে, এই শেয়ার সার্টিফিকেটটা থাকার মানে হচ্ছে যে আপনি ওই কোম্পানিতে এই পরিমাণ শেয়ার হোল্ড করেন, তার একটা মানি রিসিপ্ট, তার একটা ডকুমেন্ট, তার একটা প্রমাণ। ক্লিয়ার? জি স্যার। স্যার সার্টিফিকেটও লাগবে স্যার, ওই যে রেজিস্টারের মধ্যে তো এন্ট্রি থাকতে হবে স্যার। এটা স্যার এটা সেকেন্ডারি স্টেপ। রেজিস্টার, যেহেতু রেজিস্টার তো আর শেয়ার হোল্ডারের কাছে থাকবে না, রেজিস্টার থাকবে কার কাছে? কোম্পানির সেক্রেটারির কোম্পানির কাছে। কেন কোম্পানির কাছে থাকবে? উনি নিজে গিয়া প্রেসে এরকমের একটা কাগজ বানাইতে পারবে কি পারবে না? পারবে। পারবে। তো উনি যদি একটা বানাই নিয়ে আইসা, ওনার কাছে ছিল একটা, উনি যদি তিনটা নিয়ে আইসা হাজির হয় তাহলে কোম্পানি কি তিনটার টাকা দিয়ে দিবে? নো। কেন? কারণ কোম্পানির কাছে তো একটা বিক্রি করছে। এক্স্যাক্টলি। তার কাছে একটা করসপন্ডিং ডকুমেন্ট আছে, তার কাছে একটা মুড়ি বই আছে, যেটা দিয়ে প্রমাণ করতে পারবে যে মিস্টার এক্সের কাছে শেয়ার হচ্ছে 1 লাখ টাকা, নট 3 লাখ টাকা। কথা কি বোঝা গেল স্যার? তাহলে আমার কাছে যেমন একটা শেয়ার সার্টিফিকেট আছে, করসপন্ডিং কোম্পানির কাছে একটা ডকুমেন্ট আছে, এটা রেজিস্টার ফর্মেই হোক অথবা ওই শেয়ারের মুড়ি হোক, রেজিস্টার ফর্মেই হোক অথবা ওই শেয়ারের মুড়ি হোক, যাতে করে এটা করসপন্ডিং চেক করা যায় যে আমি যাহা উপস্থাপন করিতেছি তাহা সঠিক আছে, ঠিক কিনা? আপনি যখন ব্যাংকে একটা চেক ইস্যু করেন, আপনার কাছে একটা গোড়ালি থেকে যায় না স্যার? দুই পাতায় আমরা পাঠাই দিই ব্যাংকে। প্রশান্ত? না স্যার, মুড়ি রেখে দিই। একটা গোড়ালি আমরা রেখে দিই। জি স্যার। একটা পাতার দুইটা অংশের একটা আমার কাছে থেকে একটা আমি পাঠাই দিই। এটার ইউজ আছে কি নাই? ইয়েস। আমরা যারা কোম্পানিতে কাজ করি, আমরা রিকনসিলিয়েশন করি, ব্যাংক রিকনসিলিয়েশন করি স্যার। মাস শেষে তো করাই লাগে। ইয়েস, করা লাগে। এবং মাস শেষে যখন আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করি তখন এই মুড়িগুলো কাজে লাগাই কি লাগাই না? হ্যাঁ স্যার, লাগে। হ্যাঁ, ইয়েস। সো শেয়ারেরও সেম একটা মুড়ি আছে, একটা রেজিস্টার আছে, যেটার মাধ্যমে করসপন্ডিং মুড়ির মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারি যে উনি যে কাগজটা উপস্থাপন করছেন এটার সত্যতা, এটার ভ্যালিডিটি, এটার সিকিউরিটি সব কিছু আমরা উপস্থাপন করি, তাই না স্যার? কারণ কি? কারণ হচ্ছে ধরুন আমি রাস্তা দিয়ে হাঁটার সময় আমার ব্যাগে একটা শেয়ার সার্টিফিকেট ছিল, আমি ব্যাগটা হারাই ফেলছি। হারাইয়া ফেলার পর একজন লোক এই ব্যাগটা খুঁজে পাইছে, উনি শেয়ার সার্টিফিকেটটা নিয়ে এসে আপনার কোম্পানিতে হাজির হলো, তিনি কি মালিক হয়ে যাবেন? নো। শেয়ার সার্টিফিকেটটা যার কাছে আছেন তিনি শেয়ার মালিক হয়ে যাবেন? নো। নিশ্চয়ই লস্ট শেয়ার সার্টিফিকেটের জন্য কোনো না কোনো প্রক্রিয়া আছে কি নাই? ইয়েস। সো শেয়ার সার্টিফিকেটের এইটুকু গুরুত্ব আছে। একটা জিনিস বলি, এই যে শেয়ারের রেজিস্টার, এই রেজিস্টারটার একটা গুরুত্ব আছে। আগে আরো বেশি ছিল সিডিবিএল হওয়ার আগে। এটা হচ্ছে এই যে রেজিস্টারটা, এই যে শেয়ারের যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা যেহেতু সারা বছর ধরে শেয়ারের লেনদেন হতো, শেয়ারের বেচা কেনা হতো, তাহলে একটা নির্দিষ্ট সময়ে যদি শেয়ারের এই বেচা কেনাগুলো নথিভুক্ত না হয়, রেজিস্টারভুক্ত না হয়, তাহলে মিটিংয়ে, অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কারা কারা উপস্থিত হবেন এটা নিশ্চিত করা কি সম্ভব? নো। কারণ এর মধ্যে এই প্রশান্ত শেয়ার কিনে নিয়েছে অন্য একজনের শেয়ার কিনে নিয়েছে নুরুন নাহাজের শেয়ার কিনে নিয়েছে দীপ্তির শেয়ার কিনে নিয়েছে নাজমুল। এরকম হয় না স্যার? হয়েছে না? হবে না পাবলিক লিমিটেড কোম্পানিতে? কারণ ওখানে তো বাধা নাই শেয়ার বিক্রি করতে, ঠিক?
জি, যেহেতু এই রকম ভাবে প্রতিনিয়ত শেয়ার ট্রান্সফার হয়, যদি সিডিবিএল না হতো, সিডিবিএল হওয়ার আগে সিস্টেম কি ছিল? সিস্টেম হচ্ছে এই যে ট্রান্সফারগুলি হতো, এই ট্রান্সফারগুলো কোম্পানিতে গিয়ে জমা হতো। জমা হইলে কোম্পানিতে এই শেয়ারগুলো যিনি সর্বশেষ ক্রেতা, কথাটা বুঝতে পারছি, যিনি সর্বশেষ 117-এ ট্রান্সফারি হিসাবে স্বাক্ষর করেছেন, তার নামটা শেয়ার রেজিস্টারে উঠানো হতো। কথাটা কি বুঝতে পারলাম? জি স্যার। সর্বশেষ আপডেট করা লাগতো, সর্বশেষ আপডেট করা লাগতো। তো এটা যদি ধরেন আজকে কালকে পরশু প্রত্যেক দিনে যদি এরকম করতে থাকে, তাইলে কালকে এজিএম আজকে পর্যন্ত যদি শেয়ার আপডেট করতে থাকে, তাইলে আগামীকালকে যে এজিএম সেই কে উপস্থিত হবে, এটা কি ডিফিকাল্ট না? ডিফিকাল্ট না। এই জন্য পূর্বে অর্থাৎ বেলায় এবং বর্তমানে প্রাইভেট এবং পাবলিক দুইটার বেলায় এই যে 117-এর মাধ্যমে শেয়ারের যে ট্রান্সফারগুলো সংগঠিত হয়ে থাকে সারা বছরে, সেটা এজিএম এর আগে একটা নির্দিষ্ট সময়ে সর্বশেষ ট্রান্সফারের নামটা অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক টু অ্যাটেন্ড দ্য মিটিং বাই দ্য এলিজিবল পারসন টু অ্যাটেন্ড দ্য মিটিং। এম আই রাইট? এই কাজটা করার জন্য রেজিস্টার আপডেট করা, সর্বশেষ ট্রান্সফারিং নামটা অন্তর্ভুক্ত করা অতীব জরুরি। এই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটা নির্দিষ্ট সময়ে তারা কি করে, তারা করা হতো যে শেয়ার ট্রান্সফারটা বন্ধ রাখতো। মিনস বলা হতো যে আগামী 10 দিন, আগামী 7 দিন, আগামী 15 দিন আমরা আর শেয়ার ট্রান্সফার করব না। আপনারা যারা যারা নির্দিষ্ট সময়ে সে ফর জুনের 15 তারিখের মধ্যে যারা যারা আমাদের কাছে 117 জমা দিবেন, শুধুমাত্র তাদের নামই আমাদের রেজিস্টারে উঠবে। 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা আর কোনো 117 রিসিভ করব না। কথাটা কি বুঝতে পারলাম স্যার? এই যে সময়টা, এই যে টেনিউরটা, এই